রুজি আজকে একটা প্লেট ভেঙেছে, তার জন্য রুজিকে শায়লা চুলের মুঠি ধরে মারতেছে। সাথে শায়লার শাশুড়ি ফরিদাও আছে। রুজি নিজেকে বাঁচাতে পারতেছে না, গালে মুখে থাপ্পড় মারতেছে। ফরিদা একটা রড আগুনে পুড়ে এনে রুজির হাতের তালুতে বসিয়ে দিল। হাল্লা গো, বাবা গো, মরে গেলাম গো, মেম সাহেবা, আমি মরে যাচ্ছি গো। তোর কত বড় সাহস! তুই এত দামি একটা প্লেট ভেঙে ফেলেছিস? আম্মা, খালি প্লেট বলতেছেন কেন? জানেন না এই প্লেট ছাড়া আপনার বড় ছেলে খায় না? বড় বউ দেখেছো? কি মারো আরো! ছেলে আসলে কি বলবো তখন? আর মারবেন না বড় ভাবি, মরে যাব আমি। আমি তো ইচ্ছে করে ভাঙি নাই, ওই বিড়ালটা এসেছিল আর সেই প্লেটটা বেসিন থেকে ফেলে ভেঙে দিল। রাখ তোর মিথ্যা কথা, আজকে তোকে শেষ করে দিব। আবারও বউ শাশুড়ি দুজনেই রুজির গায়ে হাত তুলল। রুজি তখন জ্ঞান হারিয়ে ফেলল। রান্নাঘরেই রুজি পড়ে থাকলো। বউ শাশুড়ি দুজনেই সেখান থেকে চলে গেল। দুজনেই ফোঁস করতে করতে সোফাতে বসে টিভিটা চালু করে সিরিয়াল দেখা শুরু করলো। আম্মা, এখন আপনার ছেলে আসলে তখন কোন প্লেটে খেতে দিব? দারোয়ানকে ডাক দাও। বৌমা, এখনই দোকানে পাঠাতে হবে। শায়লা গিয়ে দারোয়ানকে ডেকে নিয়ে আসলো। দারোয়ানকে টাকা দিয়ে আর ভাঙা প্লেটটা দিয়ে দোকানে পাঠালো। বউ শাশুড়ি আবারও দুজনেই সিরিয়াল দেখা শুরু করে দিল। হঠাৎ করেই ফরিদা বলল, বৌমা, তোমাদের তো কাপড়গুলো ভেজা আছে, এখনো তো ধোয়া হয়নি। হ্যাঁ আম্মা, তাই তো, কাপড়গুলো আর কখন ধুবে? চলো তো বৌমা, দেখি নবাবজাদির অভিনয় শেষ হয়েছে কিনা। বউ শাশুড়ি দুজনেই আবারও রান্নাঘরে গেল। গিয়ে দেখে এখনো শুয়ে আছে রুজি। শায়লা পা দিয়ে রুজিকে ধাক্কা দিল, কিন্তু উঠল না। দেখছেন আম্মা কি অভিনয়টা করতেছে? বৌমা, জগের সব পানি এই হারামজাদের মাথায় ঢেলে দাও। শায়লা তার শাশুড়ির কথা মতো জগের সব পানি রুজির মাথায় ঢেলে দিল। আস্তে আস্তে চোখ মেলে তাকালো রুজি। পরে বুঝলো কেউ তার মাথায় পানি ঢেলেছে। শরীরে প্রচণ্ড ব্যথা, উঠতে পারতেছে না। চোখ মেলে তাকানোর পরও যখন রুজি উঠতেছে না, তখন বউ শাশুড়ি রুজির 2 হাত ধরে রুজিকে দাঁড় করালো। এই কাজ চোর মেয়ে! এই কখনো কাপড় পানিতে ভিজিয়ে রেখেছিস, মনে আছে তোর? যা, তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে রোদে শুকোতে দে। ভাবি, শরীরটা ব্যথা করতেছে আর হাতের তালুটা পুড়ে দাগ হয়ে গেছে। তুই দেখি এখন খুব কাজ চোর হয়ে গেছিস। তোকে দেখি না মারলে তুই কাজ করবি না। আর মারবেন না ভাবি, সত্যি খুব শরীরটা ব্যথা করতেছে আমার। বৌমা, ওর কথা শুনতে এসেছো নাকি এখানে? কয়েকটা উত্তম মাধ্যম ধরে দাও, ঠিকই কাজ করবে। আবারও রুজির গায়ে হাত তুলল, তবে এবার একটা লাঠি দিয়ে পেছনে পিঠে মারল। মারে চড়ে চিৎকার করে কেঁদে উঠল। হাত দিয়ে ধরে আছে ফরিদা, এমন শক্ত করে ধরেছে নড়তেও পারতেছে না রুজি। আমাকে মারবেন না আর ভাবি, আমি সব কাজ করতেছি। বুঝলে বৌমা, মারের উপরে কোনো ওষুধ নাই। এতক্ষণ ভালো করে বললাম, শুনলো না। যখনই গায়ে মার পড়লো অমনি কাজ করতে যাচ্ছে। বুঝো না বৌমা, কাজ চোরের মেয়ের। সে নাকি পড়াশোনা করে অনেক বড় হবে। এই শোন, আগে সব থালা বাসন রান্নাঘর পরিষ্কার করার পর কাপড়গুলো সুন্দর করে ধুয়ে ছাদে শুকোতে দিবি, বুঝলি? আম্মা চলেন, নতুন একটা সিরিয়াল শুরু হবে। রুজির 2 চোখ দিয়ে পানি ঝরতেছে। মা বাবা নাই রুজির, তাই বাসার দারোয়ানকে বাবা বলে ডাকে। তিনিই রুজির পড়াশোনা করান, এটাই রুজি জানে। ডান হাতের তালুটা পুড়ে গেছে, লাল মাংস দেখা যাচ্ছে। তবুও অনেক কষ্টে থালা বাসন বা হাত দিয়ে পরিষ্কার করলো। এই বাসার কেউ রুজির সাথে ভালো ব্যবহার করে না। একজন ভালো ব্যবহার করে, কিন্তু তার চাই রুজির শরীর, আর সে হলো এই বাসার ছোট ছেলে আকাশ। একটু পরে দারোয়ান রান্নাঘরে ঢুকলো। রুজির তখন রান্নাঘরের কাজ শেষ। দারোয়ান প্লেট নিয়ে এসে বাহির থেকে সব দেখেছে। রুচিমা, তুই এই বাসা থেকে চলে যাচ্ছিস কেন? বাবা, আমি কোথায় যাব? কার কাছে থাকবো? কে আমার পড়াশুনো, থাকা, খাওয়া দিবে? তাই বলে এই পশুদের এত অত্যাচার কেমন করে সহ্য করবি তুই রুচি? আমাকে যে সব সহ্য করতে হবে বাবা, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সব কষ্ট সহ্য করতে রাজি আছি আমি বাবা। আল্লাহ তোর সহায় হোক রুচি।
দারোয়ান আর দেরি করল না, বলা মুশকিল কখন কে চলে আসে। রুজি এবার এই অবস্থায় কষ্ট করে সব কাপড় কোনোরকম ধুয়ে রোদে শুকাতে দিল। নিজের রুমে এসে কান্না করতে লাগলো। সকাল থেকে বিকাল হয়ে গেল, এখনও কোনো খেতে পারেনি রুজি। তার উপর হাতটা খুব জ্বলতেছে, তার শরীরে মারের চিহ্ন ব্যথা করতেছে। ঠিক সেই সময় শায়লা আবারও আসলো রুজির রুমে। কিরে নবাবজাদি, এই সময় শুয়ে আছিস কেন? আর সব কাপড় কি শুকোতে দিয়েছিস তুই? হ্যাঁ ভাবি, সব কাজ করেছি আমি। শরীরটা আর হাতের তালুটা ব্যথা করতেছে, জ্বলতেছে। ঢং বাদ দিয়ে আমাদের জন্য করে নিয়ে আয় তো। যাচ্ছি ভাবি। শায়লা চলে গেলে রুজি কোনো রকম উঠিয়ে রান্নাঘরে গিয়ে চা বানালো। চা আর বিস্কিট দিল শায়লা আর ফরিদাকে। এবার রান্নাঘরে গিয়ে খেতে বসলো রুজি, কিন্তু ডান হাত তো পুড়ে গেছে, খেতে পারতেছে না। তাই কোনো রকম আঙুলের মাথা দিয়ে একটু খেতে থাকলো। হাতের তালু মুঠ করতে পারতেছে না রুজি। কোনো রকম একটু খেয়েছে, এর মাঝে আবারও ফরিদা এসে হাজির। সারাদিন কাজের কোনো নাম নেই, আর এই কাজ চোর খেতে এসেছে। সব কাজ তো শেষ মেম সাহেবা। মুখে মুখে তর্ক করিস? কাজ শেষ কে বলেছে? সারাদিন আর কত খাবি তুই শুনি? মেম সাহেবা, সকাল থেকে কিছুই খাই নাই আমি। এখন কি করতে হবে বলেন মেম সাহেবার। আমার রুমটা ভালো করে পরিষ্কার করে দেবো, অনেক ময়লা হয়েছে। ওর তাড়াতাড়ি। রুজি আর খেতে পারল না, কোনো রকম 2 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল রুজি। তারপর ফরিদার রুমে গিয়ে রুমটা পরিষ্কার করে দিল। সেই ছোট থেকেই একাই এই পুরো বাসার কাজ করে রুজি। রুজি জানে না তার বাবাকে, রুজি জানে না তার মাকে। ছোট থেকে রুজিকে দেখাশোনা করে এই বাসার দারোয়ান। কাজ শেষ করে যেই না বের হয়েছে অমনি। আমার রুমটা কি আমার বাবার বাসার লোক এসে পরিষ্কার করবে নাকি? যাচ্ছি ভাবি আমি। রুম পরিষ্কার করা হয়ে গেলে ছাদ থেকে সব কাপড় নিয়ে আসবি, বুঝছিস তুই? আচ্ছা ভাবি, ঠিক আছে। শোন, কাপড় নিয়ে আসার পর রান্না বসাবি, তোকে যেন নতুন করে আর বলতে না হয়। আচ্ছা, সব করব, বলতে হবে না ভাবি। রুজি শায়লার ঘর পরিষ্কার করে ছাদ থেকে কাপড় এনে রান্না বসালো। আজকে রুজির ভীষণ কষ্ট হচ্ছে, তবু এক হাতে কাজ করে যাচ্ছে। কোনো রকম রান্না শেষ করে বাকি কাজ শেষ করে নিজের রুমে চলে গেল রুজি। শরীরে জ্বর এসেছে, তার হাতের তালুটাও ব্যথা করতেছে, খুব কাতরাচ্ছে সে। তাকে দেখার মতো কেউ নাই। রাত 8টা বাজে। অফিস শেষ করে ফরিদার স্বামী আকবর হোসেন এবং তার বড় ছেলে ফারহান বাসায় চলে আসলো। এসেই ফ্রেশ হয়ে খেতে বসলো। খাওয়ার সময় লক্ষ্য করলো আকাশ সেখানে নেই। বলছি তোমার ছোট ছেলে সে বিকেলে অফিস থেকে এসেছে, কোথায় সে? নাকি আগে খেয়ে ঘুমিয়ে পড়েছে? এমন ছেলে পয়দা করেছো তুমি, সে কি আর রাত 12টা না বাজা পর্যন্ত আসে? আব্বু, ওর কথা বাদ দাও তো, ছেলে মানুষ, এটাই তার আনন্দ করার সময়। আনন্দ করতে করতে আবার কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। বাবা আপনি খান তো, ওর কোনো চিন্তা করতে হবে না। আপনাকে ফোন করেছিল, আজকে নাকি ওর কোন ফ্রেন্ডের জন্মদিন, সেখানে গেছে। বৌমা, তুমি আর তোমার শাশুড়ি আশকারা পেয়ে দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে সে আকাশ। খাওয়া শেষ করে সবাই যে যার রুমে চলে গেল। কেউ একটাবারের জন্য রুজির খবর নিল না। যে মেয়েটা বাসার সবার দিকে খেয়াল রাখে, আজকে তার খবর রাখার মতো কেউ নাই। রাত 11টার পরে আকাশ আসলো। আকাশকে শায়লা খেতে দিল। দেবরজি, আর কত তোমার জন্য বাবার কাছে মিথ্যে বলতে হবে? ভাবি, বোঝো না কেন? ওসব অফিসের কাজ আমার ভালো লাগে না। অফিসের কাজ না হয় ভালো লাগে না, তাই বলে কি সময় মতো বাসায় থাকা যায় না? বাসায় থাকলে তো আব্বু আর ভাইয়ের ওই জ্ঞান দেওয়া ছাড়া কিছুই নাই। আর কোনো লাগবে তোমার আকাশ? যাও ভাবি, লাগবে না, আমি খেয়ে রুমে যাচ্ছি। আকাশ খাওয়ার সময় চারিদিকে একজনকে খুব খুঁজতেছিল, সেটা হলো রুজি। কারণ আকাশ খেতে বসলে কোথাও না কোথাও থেকে আড়াল হয়ে দেখে, কিন্তু আজকে রুজিকে আকাশ দেখতে পেল না। তাই খাওয়া শেষ না করেই পানি ঢেলে হাত মুখ মুছে রুজির রুমের দিকে গেল। রুজির রুমের দরজা খুলে দেখে রুজি একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। আকাশ রুজির দরজাটা বন্ধ করে আস্তে আস্তে গিয়ে বিছানায় উঠে পেছন থেকে রুজিকে জড়িয়ে ধরল। রুজি জ্বর আর ব্যথার কারণে ঘুমোতে পারেনি, জেগে আছে। আর আকাশ যে এসেছে সেটাও রুজি জানে, কিন্তু রুজি কোনো সাড়া দেয় নাই। সাড়া দিলেই হবে বড় সমস্যা।
কারণ আকাশ যদি জানে তার এই অবস্থা হয়েছে তাহলে রুজির কপালে দুঃখ আছে। আকাশ রুজিকে জড়িয়ে ধরে কাঁধে চুমু দিতে থাকলো। ঠিক তখনই আকাশ চমকে গেল। রুজির গা ঝরে পড়ে যাচ্ছে। আকাশ একটা হাত রুজির মাথার তলে দিয়ে দেখতেছে। তখন আকাশের হাত রুজির চোখের পানি সাথে সাথে আকাশ রুজির শরীর থেকে কাঁথাটা সরিয়ে দিল। রুজিকে শোয়া থেকে তুলে বসালো। আকাশের চোখ লাল টকটকে হয়ে গেছে। রুজি তাকাতেই ভয় পাচ্ছে অনেক। তোর জ্বর আসলো কি করে সেটা বল আমাকে। ছোট সাহেব, আসলে আসলে আমার কথার উত্তর দে, তুই কি করে জ্বর আসলো? হঠাৎ করে এসেছে, আর একটু গোসল করতে সময় লেগেছিল তো তার কারণে। আমাকে কেন আগেই জানাস নাই? ওষুধ খেয়েছিস তুই? আসলে আসলে আমি আমি ওই আর কি। আকাশ এবার রুজির ডান হাতের তালুটা শক্ত করে চেপে ধরল। এবার ব্যথায় আর জ্বলনে রুজি কেঁদে ফেলল। তালু থেকে টপ টপ করে রক্ত ঝরতে থাকলো। আকাশের চোখ তা এড়ালো না। রুজির হাতের তালু দেখে আকাশ আরো অবাক হয়ে গেল। তালু বরাবর একটা কালো দাগ, মাংস কিছুটা লাল হয়ে গেছে। এসব কেমন করে হলো রুজি, আমাকে তুই বল। আসলে সকালে এবার আকাশ রুজিকে শৈলের সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারল। সাথে সাথে রুজি মেঝেতে পড়ে গেল। রুজি বুঝে গেছে কেন তাকে আকাশ থাপ্পড় মারল। করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে আছে রুজি। তুই তখনই কেন আমাকে ফোন করলি না? লাগছে আমার ছোট সাহেব, আমি ভয় কিছুই বলি নাই আপনাকে ছোট সাহেব। জামাটা খোল তোর, উল্টো দিকে ঘুরে দাঁড়া, পিঠে দেখবো আমি। রুজির উপায় নেই, কারণ আকাশকে মানা করা মানে নিজের ক্ষতি। পেছন থেকে জামাটা রুজি একটু উপরে তুলল। আকাশ দেখেই রুম থেকে বেরিয়ে গেল। আকাশ নিজের বাইকটা বের করে বেরিয়ে গেল। দারোয়ান বুঝে গেল আকাশ কোথায় যাচ্ছে। 24 ঘন্টা ফার্মেসিতে চলে গেল আকাশ। চাইলে রুজিকে নিতে পারত, কিন্তু আকাশ তা চায় না, কারণ এতে তার মা ভাবির বদনাম হবে, সাথে তার পুরো পরিবারের। বাসায় ফিরে আকাশ রুজির সাথে যে কাজটা করলো তাতে রুজির মারই ঠিক ছিল। আকাশ ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলো। রুজির রুমে ঢুকিয়ে রুজিকে বিছানার উপর বসালো। হাতের তালুতে ক্রিমটা সুন্দর করে লাগিয়ে দিল। পানি এনে গ্যাসের ট্যাবলেটটা খাইয়ে দিল। এবার উপর করে রুজিকে শুইয়ে দিয়ে পিঠের উপরে জামাটা তুলে পিঠে ক্রিম লাগিয়ে দিল। এরপর আকাশ যা করলো এতে করে রুজির মরতে মন যাচ্ছে, কারণ এবার পাজামাটা নিচে নামিয়ে সেখানেও ক্রিম লাগিয়ে দিল। কিন্তু যখন রুজি চোখ মেলে তাকালো, দেখলো আকাশ রুজির ওড়না দিয়ে দু চোখ বেঁধে রেখেছে। রুজি ভেবে পায় না আকাশের মনে মাঝে মাঝে চলে কি। এবার উঠে পড়, হয়ে গেছে তোর। ছোট সাহেব, আপনি ওভাবে কেন ক্রিম লাগিয়ে দিলেন? আমাকে দিতেন, আমি লাগাতাম। তোর মন, তোর শরীর, সবকিছুর উপর শুধু আমার অধিকার, বুঝেছিস? নাকি তোর অন্য কোনো না করেছে সে এসে তোর সেবা করতো? রুজির মনটা খারাপ হয়ে গেল। আকাশ তাকে আজকেও এভাবে বলতে পারলো, কিন্তু রুজিরই বা কি করার আছে? রুজি তো গরিব, বাবা মাহীন, এতিম মেয়ে। আকাশ তো বড়লোক, হয়তো আকাশ রুজির শরীরটাই খোঁজে। রে, এভাবে কি ভাবতেছিস? কই কিছু না তো। তোর মুখ দেখে তো বোঝা যাচ্ছে সারাদিন কোনো খাস নাই, রাতেও তো মনে হয় কোনো খাস নি তুই। হুম। তুই বোবা নাকি রে? কথা বলতে পারিস না তুই? না, খাই নাই সারাদিন, আজকে খুব কাজ ছিল। রুজির পুরো কথা না শুনেই আকাশ রুজির রুম থেকে বের হয়ে গেল। রুজি আবারও শুয়ে পড়ল, কি আর করার। একটু পরে আবার আকাশ চলে আসলো। রুজি উঠে দেখে আকাশের এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে পানির জগ। পানির জগটা টেবিলে রেখে বিছানায় খাবারের প্লেটটা রাখলো। এরপর জগ থেকে গ্লাসে পানি ঢেলে রাখলো। হা কর, খাইয়ে দেই। তোর তো আবার ডান হাতের তালুতে আগুনের শেক দিছে। না ছোট সাহেব, আপনাকে কষ্ট করতে হবে না, আমি খেতে পারবো। আচ্ছা, এবার খা তাহলে। প্লেটটা রুজির দিকে বাড়িয়ে দিল। রুজি অসহায়ের মতো আকাশের দিকে তাকালো। এতক্ষণ শরীরে তো খুব হাত লাগালো, আর এখন একটু বলেছি অমনি আমাকে খেতে বলছে। এভাবে তাকে কি দেখিস? খা তুই। রুজি বাম হাতে প্লেটটা ধরল। এবার যখন ভাত খেতে যাবে ব্যথায় আর জ্বালাই খেতে পারতেছে না। আবারও অসহায়ের মতো আকাশের দিকে তাকালো। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে প্লেট নিয়ে রাখলো। তারপর ঠাস করে রুজির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রুজি আবারও কেঁদে ফেলল। আমি কি সরকারি কোনো টোল নাকি যে পাচ্ছে সেই মারতেছে আমাকে? আমি সবার চোখে কাঁটা হয়ে গেছি নাকি? আমি যখন খাইতে দিতে চাইলাম তখন কেন এত ভাব নিয়ে বললি আমি নিজে খেতে পারবো? তখন মনে ছিল না
তোর হাত এখনো ঠিক হয় নাই? বলেছি বলে আপনি আমাকে মারবেন? যখন পিঠ, হাতের তালু এসব দেখাতে চাইছিলাম না, তখন তো খুব জোর করে সব দেখলেন। আবার না হয় জোর করে খাইয়ে দিতেন। চুপ করে থাক আর হা কর তুই। রাত কটা বাজে সেদিকে খেয়াল আছে? বাধ্য মেয়ের মতো হা করল রুজি। আকাশ পরম যত্নে রুজিকে খাইয়ে দিতে লাগলো। মাঝে মাঝে রুজি বুঝে উঠতে পারে না আকাশ আসলে চায় কি, কেন এরকম করে আকাশ রুজির সাথে। খাওয়া শেষ হলে ভালো করে মুখ মুছে দিয়ে পানি দিল খেতে। আকাশ সব কিছু নিয়ে আবারও আগের জায়গায় রেখে আসলো। এবার রুজিকে ব্যথা আর জ্বরের ঔষধ খাইয়ে দিল। কিরে ঘুমাচ্ছিস না কেন তুই? ঘুমাচ্ছি। শোন, ঘুমিয়ে পড়। সকালে উঠে তোকে আবার কাজ করতে হবে। তুই তো এবার বিসিএস এর জন্য কোচিং করতেছিস, কালকে তো তোর আবার কোচিং আছে। হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছি। রুজি সুন্দর করে বিছানার পাশ ফিরে শুয়ে পড়ল। আকাশ রুম থেকে বের হবার সময় মনে পড়ল সে আসলে কেন প্রথমে রুজির কাছে এসেছিল। তখন মনে পড়তে রুজির রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে পেছন থেকে আবারও রুজিকে জড়িয়ে ধরল। রুজি যা বোঝার বুঝে গেছে, এখন সারা রাত রুজিকে ঘুমোতে দেবে না। ছোট সাহেব, আপনি এখান থেকে চলে যান। কেউ দেখলে সমস্যা হবে। আর সকালে উঠে সবার নাস্তা, চা, কফি বানাতে হবে আমাকে। এত কথা না বলে চুপচাপ শুয়ে থাক আর আমার কাজ আমাকে করতে দে। ছোট সাহেব, বুঝতেছেন না কেন আপনি? প্লিজ ছোট সাহেব, আপনি চলে যান। চুপ, বেশি কথা বলবি না তুই। এরকম করবেন না ছোট সাহেব, আমার এসব মোটেও ভালো লাগে না। তোর ভালো লাগা না লাগা দেখে আমার কোনো কাজ নেই, বুঝতে পেরেছিস তুই? আকাশ পেছন থেকে রুজিকে জড়িয়ে ধরে পিঠে কাঁধে চুমু দিতে থাকলো। এটা আজকের কাজ না, এটা আজকে বেশ কয়েক বছর ধরে, মানে রুজি যখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে তখন থেকেই এরকম অত্যাচার করে আসতেছে। আরে বাবা, খারাপ কোনো কিছু করে না, ওই চুমু খায় গালে মুখে ঠোঁটে সব জোর করে। ছোট সাহেব, আপনার এসব অত্যাচার আমার মোটেও ভালো লাগে না। কেন বোঝেন না এসব পাপ? আপনিও অবিবাহিত একজন ছেলে, আমিও একজন অবিবাহিত মেয়ে। তোকে কতবার বলেছি আমি তোকে ভালোবাসি? তুই যতদিন আমার ভালোবাসার উত্তর দিবি না ততদিন এর চেয়েও বেশি বেশি করব। ছোট সাহেব, আপনি ধনী ঘরের ছেলে, আর আপনাদের বাসার কাজের মেয়ে আমি। আপনি বলেন, কেউ কি মেনে নিবে আমাদের? তাছাড়া নিজেই তো দেখেন, আপনার মা, ভাবি, ভাই, বোন, বাবা কেউ আমার সাথে ভালো ব্যবহার করে? কেউ তো আমাকে সহ্য করতে পারে না। অত সব জানি না, আমার শুধু তোকেই লাগবে, বুঝতে পেরেছিস তুই? ছাড়ুন বলছি ছোট সাহেব, আমার খুব খারাপ লাগতেছে। তোর শরীরে তো প্রচুর জ্বর, আমি না হয় একটু জোরে ধরে থাকি। ঔষধ তো খেলাম ছোট সাহেব, শরীরে আর জ্বর থাকবে না। আকাশ রুজির কথায় কান না দিয়ে আবারও খুব শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কিন্তু এদিকে রুজির অবস্থা ভালো না। একটা ছেলে একটা মেয়ের সাথে জোর করে তখন মেয়েটার কি অবস্থা হয় বোঝেন। রুজির ডান হাতটা ঠিক থাকলে এতক্ষণে আকাশকে ছাড়িয়ে নিতে পারত। তাছাড়া শরীরে জোর শক্তিও নেই, তার উপর রুজি একটা মেয়ে হয়ে ছেলের সাথে পারে। তাই বাধ্য হয়ে এবার রুজি কেঁদে উঠল। আকাশ খুব ভয় পেয়ে গেল রুজির আবার হাতের তালুতে লাগলো নাকি। সাথে সাথে রুজিকে ছেড়ে দিল। এই তোর হাতে লাগলো নাকি? জ্বরটা কি বেড়ে গেছে নাকি মাথা ব্যথা করতেছে? আপনার দোহাই লাগে ছোট সাহেব, আপনি এখান থেকে চলে যান। কেন? আমার এসব ভালো লাগতেছে না। আমি আপনাদের বাসার কাজের মেয়ে, কোনো খারাপ মেয়ে নই। আকাশ ওই খারাপ মেয়ের কথাটা সহ্য করতে পারল না। নিজের প্যান্টের বেলটা খুলে ইচ্ছে মতো কয়েকটা মেরে চলে গেল। আকাশ যখন রুজিকে মারতেছিল তখন রুজি দাঁতের ওপর দাঁত চেপে সব সহ্য করে গেছে। আকাশ নিজের রুমে এসে ব্যালকনিতে বসে সিগারেট ধরালো, সাথে মদের বোতলও নিয়েছে। দুজন দুদিকে মনে মনে বলতেছে, তুই কি বুঝিস না রুজি, আমি তোকে কতটা ভালোবাসি? কেমন করে পারলি তুই কথাটা বলতে? তুই কেন বললি তুই খারাপ মেয়ে? ছোট সাহেব, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। বলেন তো কি করব আমি? আমার মতো এতিম কাজের মেয়েকে কি কেউ মেনে নেবে? আর আমি ইচ্ছে করে ওই কথাটা বলি নাই, আপনি যাতে চলে যান তাই বলেছি। তুই তো জানিস আমি না শব্দ পছন্দ করি না। তুই তো জানিস আমার যেটা ভালো লাগে সেটা আমি জোর করে হলেও নেই। তুই কেন বাধা দিলি আমাকে? তোকে যে আমি মারতে চাইনি। জানি তো, এখন নিজের রুমে গিয়ে সিগারেট আর মদ খাবেন।
কেন নিজেকে কষ্ট দিতেছে? আমাকে যত খুশি আঘাত করতেন ছোট সাহেব। তোকে আঘাত করো যে নিজের মনে শান্তি পায় না। সারাটা রাত ব্যালকনিতে কাটিয়ে দিল আকাশ। সারা রাত বিছানায় শুয়ে কান্না করেছে রুজি। দুজনেই রাতটা আর ঘুমোয়নি। খুব ভোরবেলা রুজি রান্নাঘরে গিয়ে সবার জন্য প্রথমে চা কফি বানিয়ে দিয়ে আসলো। তারপর সকালে নাস্তা বানিয়ে টেবিলে রাখলো। আজকে রুজির কোচিং আছে, সামনেই বিসিএস পরীক্ষা, তার জন্য প্রস্তুতি নিতেছে রুজি। সবার কাজ করে দিয়ে রুজি ওই অবস্থায় কোচিংয়ে চলে গেল। যাওয়ার আগে দারোয়ানের কাছে গেল। বাবা, কোচিং যাচ্ছি। এই নে রুজি, এখানে 100 টাকা আছে। বাবা, আমি তোমার নিজের মেয়ে না হয়েও আমার জন্য এত করতেছো তুমি। আমি কিছুই করি নাই রুজি, তুই মানুষের মতো মানুষ হ। আমার পিছনে যে এত টাকা ব্যয় করো বাবা, নিজের পরিবার চালাতে পারো তো বাবা? আমার কোনো সমস্যা হয় না রুজি, তোর কোচিং এর দেরি হচ্ছে, তুই যা। রুজি কিছুটা পথ হেঁটে গিয়ে পাবলিক বাসে করে ওর কোচিংয়ে গেল। রুজি ভেবে পায় না দারোয়ান এত অল্প বেতনে চাকরি করেও নিজের পরিবার আর রুজির পড়াশোনার খরচ চালায়। আকাশ ব্যালকনিতে ঘুমিয়েছিল। ভাবি ডাকে আকাশের ঘুম ভাঙে। আকাশ, আজকেও তুই মদ খেয়েছিস? আমি না এসে যদি বাবা মা আসতো তখন কি হতো? বাদ দাও তো ভাবি, রুজিকে নাস্তা নিয়ে আসতে বলো তো। কাজ চোর নবাবজাদি তো কোচিং করতে গেছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি দিতেছি নাস্তা। আমার সাথে দেখা না করে কথা না বলে রুজি চলে গেল। আকাশ শাওয়ার নিয়ে নিল আর ওর ভাবি নাস্তা দিল। এবার রুজি সম্পর্কে বলি, গরিব হলেও রুজিকে দেখতে বড়লোক ঘরের সন্তান মনে হবে। যেই পোশাক পরুক না কেন তাতেই রুজিকে সুন্দর মানায়। সেই কলেজ জীবন থেকেই কতজন প্রেমের প্রস্তাব দিয়েছিল। এমন মায়াবী চেহারা, চোখ দুটি হরিণীর মতো, মুখের আকৃতি একেবারে নিখুঁত, হাঁটাচলা কথা বলায় কত স্মার্ট সে। রুজি কাজের মেয়ে না জানা সত্ত্বেও কতজন বিয়ে করার কথা পর্যন্ত বলেছে। রুজির আরও অনেক অজানা কথা আছে, অনেক ইতিহাস আছে, সেটা গল্প পড়লে জানতে পারবেন। আকাশ নাস্তা খেয়ে বের হয়ে দেখে ওর বাবা আর ভাই অফিসে চলে গেছে। আকাশ বাইক নিয়ে বের হলো। দারোয়ানকে জিজ্ঞেস করলে জানালো রুজি কোচিংয়ে গেছে। আকাশ বাইক টান দিয়ে রুজির কোচিং সেন্টারের সামনে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রুজি তার কিছু বন্ধু বান্ধবী সহ হাসতে হাসতে বের হলো। সামনে আকাশকে দেখে ভয়ে কলিজার পানি শুকিয়ে গেল তার। ধীর পায়ে আকাশের কাছে আসলো রুজি। তোর দেখি খুব সাহস বেড়ে গেছে দেখছি। আমি আবার কি করলাম ছোট সাহেব? কথা না বলে বাইকে ওঠ তাড়াতাড়ি। ছোট সাহেব, বাসায় যেতে হবে, না হলে মেম সাহেব আর ভাবি রাগ করবে। বাইকে না উঠলে কি করতে পারি সেটা তো জানিস। জানি, কিন্তু উঠবো না আমি, আমাকে বাসা যেতে হবে। আকাশ জোর করে রুজির হাত টেনে ধরে বাইকে তুলেই বাইক খুব স্পিডে চালাতে লাগলো। রুজি ভয় পেছন থেকে আকাশকে জড়িয়ে ধরল। আকাশ রুজিকে নিয়ে একটা ঝিলের পাড়ে আসলো। আকাশ শক্ত করে রুজির হাতটা ধরে টেনে এক সাইডে নিয়ে আসলো। আকাশের চোখ লাল টকটকে হয়ে গেছে। রুজি ভয়ে চোখ নিচে নামিয়ে ফেলল। এবার রুজি বুঝে গেল আকাশ তার সাথে কি করতে চলেছে। সকালের কফি আর নাস্তা না দিয়ে কোন সাহসে তুই কোচিং এসেছিস? আসলে কাজ করতে গিয়ে সময় কেমন করে চলে গেছে বুঝতে পারি নাই। আমার থেকে তোর পড়াশোনা বড়, এত পড়াশোনা করে কি করবি তুই? আমি কি সারা জীবন আপনাদের সবার অত্যাচার সহ্য করব নাকি? নিজের পায়ে দাঁড়াবো না? নিজের ভবিষ্যৎ আছে না? কেন আমাদের বাসা থেকে থাকা খাওয়া পাচ্ছিস না? ওটা আমার জন্য জেলখানা, আর ওখানে প্রতিনিয়ত আমাকে রিমান্ডে নিতে হয়। তাহলে চলে যাচ্ছিস কেন তুই? আর এত পড়াশোনা করে চাকরি করার পর কি করবি? যাবো তো, আগে বিসিএসটা দিয়ে নেই। আর হ্যাঁ ছোট সাহেব, চাকরি করব, টাকা কামাবো, তারপর সুন্দর নম্র ভদ্র কোনো ছেলে পেলে তাকে বিয়ে করব। আকাশ এবার ঠাস ঠাস করে রুজির গালে থাপ্পড় মারল। আকাশের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। রুজি করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। এই আকাশ নাকি রুজিকে ভালোবাসে। আকাশের ভাবি মারলে যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট আকাশের থেকে পায় রুজি। এমন কোনো সময় আর মুহূর্ত নেই আকাশ রুজিকে মারে না। আবার আকাশ রুজির দিকে এগিয়ে আসতেছে আর রুজিও ভয়ে ঢোক গিলতেছে। এবার কি তাহলে আকাশ এগিয়ে গিয়ে রুজির মুখ চেপে ধরল। ব্যথায় রুজির চোখ থেকে পানি ঝরতে থাকলো। ভাগ্য ভালো আশেপাশে কেউ নেই, না হলে কি একটা কেলেঙ্কারি হয়ে যেত। রুজির চোখে পানি দেখেও আকাশের মন গলতেছে না।
রুজির ওরকম কথা শুনে আকাশের মেজাজটা খারাপ হয়ে গেছে। রুজি কি জানে না আকাশ তাকে পাগলের মতো ভালোবাসে? দিন দিন তোর কথার ধরন কেমন পাল্টে যাচ্ছে। আমাকে ছেড়ে তুই অন্য কারোর সাথে লাইন মারিস নাই, তাই তো? এবার রুজি জোর করে আকাশের হাত সরিয়ে নিয়ে জোরে হাঁপাতে থাকলো। উফ, শ্বাস নিতেও কষ্ট হয়ে যাচ্ছিল তার। ছোট সাহেব, আমি কারোর সাথে লাইন মারি না, আর আপনি আমাকে আজকে অনেক কষ্ট দিলেন। তোর মতো মেয়ের কষ্ট পাওয়াটা খুব দরকার, তা না হলে তুই জাত হবি না, তা না হলে তোর মনে জেদ হবে না। রুজি বুঝে উঠতে পারল না আকাশ কেন তাকে এই কথা বলল। আকাশ তো কখনো এই কথা রুজিকে বলে না। শোন, তোর মনে শুধু আমিই থাকবো, দ্বিতীয় কাউকে জায়গা দেওয়ার চিন্তা ভাবনা মোটেও করবি না। সব কি আপনার ইচ্ছে মতো হবে নাকি? আমার কি নিজের ইচ্ছা, আশা, চাহিদা নাই নাকি? হ্যাঁ, সব আছে, কিন্তু তোর মনটা আর তুই শুধু আমার, এটা যেন মাথায় থাকে। আপনি আসলে চানটা কি সেটা বলবেন আমাকে একবার? সেটা সময় বলে দেবে। এবার বাসায় চলে যা, আমি অফিসে গেলাম। আমাকে রাস্তায় নামিয়ে দেন, এখানে কোনো গাড়ি নাই। আলো পা দিস না, পা দিয়ে হেঁটে হেঁটে রাস্তায় গিয়ে গাড়িতে ওঠ। আকাশ বাইক টান মেরে চলে গেল। রুজির খুব রাগ হলো, নিজের চুল নিজের ছিঁড়ে ফেলতে মন চাচ্ছে। রুজি হেঁটে হেঁটে রাস্তায় গেল। বাসের জন্য অপেক্ষা। এমন এক জায়গায় আছে যেখানে বাস থামতেই চাচ্ছে না, আর এদিকে অনেক দেরিও হয়ে গেল রুজির। অবশেষে একটা বাস থামলো। রুজি বাসে উঠে আল্লাহকে ডাকতে থাকলো। বাসে যেই না ঢুকেছে রুজি অমনি হাসছে দেশের প্রধানমন্ত্রী। আর নবাবজাদি, এতই যখন পড়াশোনা করার শখ, তাহলে এখানে কেন থাকিস? কাজ চড়বে কোথাকার, এতক্ষণ লাগে তোর এখানে আসতে? জানিস না বাসায় কত কাজ পড়ে আছে? তোর বাপ্পা কি এসে কাজগুলো করে দিবে? নাকি কোনো ছেলের সাথে রাসলীলা করতে গিয়েছিলিস? বলা তো যায় না। কোচিং এর নাম করে কোনো ছেলের সাথে হোটেলে সময় কাটিয়ে আসলি? হ্যাঁ হ্যাঁ আম্মা, এটা তো ভেবে দেখি নাই। গা গতর বানিয়েছে বলা তো যায়, কোথায় কি অঘটন ঘটায়। রুজির মুখে উত্তর নেই, নীরবে শুধু কেঁদেই যাচ্ছে। কি বা উত্তর দেবে, কি বা বলবে? এখন আকাশের কথা বললে কি বিশ্বাস করবে? না উল্টো তাকে আরো কথা শুনতে হতে পারে, সাথে মার তো আছেই। দেখছেন আম্মা কত ঢং জানে, এখনো এসছে থেকে দাঁড়িয়ে আছে। ফরিদা এগিয়ে গিয়ে রুজির চুলের মুঠি ধরে থাপ্পড় লাগিয়ে দিল। এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, সবার কাজগুলো কর। ধাক্কা দিয়ে ফেলে দিল। রুজি মেঝেতে পড়ে গেল। কোনোরকম উঠে নিজের রুমে গিয়ে সব রেখে কাজে লেগে পড়ল। প্রথমে থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার করলো, এরপর রান্না বসালো, তারপর পুরো বাসা পরিষ্কার করলো। কাজ শেষ করে আবারও রান্নাঘরে গেল। সেই সময় শায়লা রুজির কাছে আসলো। তোর কি এখনো রান্না শেষ হয়নি? ভাবি, এই তো শেষ হয়েছে। শোন, কিছু কাপড় রেখে এসেছি, ভালো করে কেচে ধুয়ে রোদে শুকোতে দিস। ঠিক আছে ভাবি। হাতের সব কাজ শেষ করলো। সবাই খেয়ে এখন ঘুম দিতেছে। এই ফাঁকে রুজি খেয়ে নিল। সকাল থেকে একটুও বিশ্রাম করতে পারেনি। খেয়ে রুজি একটু ঘুমিয়ে গেল। আধ ঘন্টাও হয়নি, এর মাঝে শায়লা এসে রুজিকে ডেকে নিয়ে গেল। শোন, আমার দু পা খুব ব্যথা করতেছে। সারাদিন এই বাসায় কত কাজ করতে হয়, আমার পা দুটো একটু টিপে দে না। আপনি শুয়ে পড়ুন ভাবি, আমি টিপে দিতেছি। শায়লা শুয়ে পড়লে রুজি শায়লার পা টিপে দিল। শায়লা ঘুমিয়ে গেলে রুজি সেখান থেকে চলে আসে। এসেই ফরিদার সামনে পড়ে। ফরিদার নাকি মাথা ব্যথা করতেছে, তাই ফরিদার মাথাটা টিপে দিতে বলল। কি আর করার, কাজের মেয়ে যখন রুজি, তখন তো সব করতেই হবে। ফরিদার মাথা টিপে দেওয়ার হলে রুজি নিজের রুমে যায়। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে, কত সুন্দর লাগতেছে। এই সূর্য আর রুজি দুজনেই সারাদিন সেবা করতে থাকে। রুজি কাজের মেয়ে হয়ে আর সূর্য সবাইকে আলো দিয়ে। হঠাৎ করে দারোয়ান রুজির রুমে চলে আসে। বাবা কিছু বলবে আমাকে? তোর কষ্ট আর সহ্য হয় না রে মা। কেমন করে এত কষ্ট সহ্য করে আছিস এখানে তুই? কি করব বাবা, কার কাছে যাব বাবা? এখানে কষ্ট হলেও থাকার খাওয়ার সুযোগ তো মিলতেছে আমার। তাই সামান্য থাকা খাওয়ার জন্য এত কষ্ট সহ্য থাকবি? আর বেশি দিন বাকি নেই বাবা, আমি তো চলেই যাব। পরীক্ষাটা ভালোই ভালোই দিতে পারলে আর থাকবো না। খেয়েছিস নাকি আজও না খেয়ে আছিস? খেয়েছি বাবা, না খেয়ে কি বাঁচা যায়? খুব ভালো করেছিস মা তুই।
তোর কি টাকার দরকার আছে? না বাবা, লাগবে না। আমার লাগলে বলবো। আমি তাহলে যাই, তুই থাক। দারোয়ান রুজির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। রুজি ভাবে নিজের রক্তের কেউ না হয়েও দারোয়ান তাকে মেয়ের মতো মানুষ করেছে। একদিন আকাশ পড়তেছিল, সেই বই হাতে নিয়ে রুজিও দেখতেছিল। এর জন্য রুজিকে কি মারটাই না মেরেছিল ফরিদা, সেটা দারোয়ান নিজে দেখে। তার কিছুদিন পর রুজিকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। বাসার কাজের পাশাপাশি রুজি স্কুল, কলেজ, ভার্সিটি পড়ে। আল্লাহ, আর কত এভাবে কষ্ট সহ্য করতে হবে আমার? আমার কি বাবা মা বেঁচে নেই? নাকি বেঁচে থাকলেও আমার কোনো খোঁজ খবর রাখে না? আল্লাহ, এভাবে আর কত কষ্ট, অপমান ও আঘাত সহ্য করতে হবে আমাকে? সন্ধ্যা নামলে রাতের রান্না বসিয়ে দেয় রুজি। রান্না শেষ করে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে রুজি। ফরিদা আর শায়লাকে বলে রুজি নিজের রুমে চলে যায়, গিয়েই পড়তে বসে। সামনে তার বিসিএস প্রিলি পরীক্ষা আছে, এরপর লিখিত, তারপর ভাইবা। রুজি পড়তে পড়তে টের পায় সবাই এসেছে আর খেতেও বসেছে। কালকে তো অফিস নেই, অনেকদিন হলো কোথাও ঘুরতে যায় না। আব্বু ঠিক কথাই বলেছো, চলো না কালকে কোথাও থেকে ঘুরে আসি। বাবা, ঘুরে আসার পথে একটু সবাই মার্কেটও করব। আচ্ছা ঠিক আছে, কালকে সবাই তৈরি থেকো, কেমন? শুধু কি আমরা যাব নাকি রুজিও যাবে আমাদের সাথে? ওই কাজের মেয়েটা কেন যাবে আমাদের সাথে? ঘুরবে ফিরবে, মার্কেট করবে, একজন লাগবে না সাথে? আম্মা, আকাশ ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, সবাই যাবে। এখন আর কোনো কথা বলো না, সবাই খাও। সবাই খেয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলো। কেউ মোবাইল টিপতেছে, কেউ আবার অফিসের কাজ করতেছে। রাত যখন 11টা বাজে সবাই ঘুমোতে গেল নিজের রুমে। ঠিক সেই সময় রুজি রান্নাঘরে গিয়ে খেতে বসলো। রুজিকে একেবারে পছন্দ করে না আকবর আর ফারহান। দুজনে চোখের বিষ হলো রুজি, তারপরও তাকে থাকতে দিয়েছে। রুজিও অত সহজে তাদের সামনে যায় না, যখন ডাকে বা কোনো প্রয়োজন হয় তখনই যায়। রুজি রুমে শুয়ে কান্না করতেছে, কারণ হাতটা তার এখনও জ্বলতেছে, ঠিকমতো খেতেও পারেনি। দুদিনে কি আর আগুনে জ্বলে যাওয়া দাগ শুকিয়ে যায়? রুজির মনের ভেতরে ভীষণ কষ্ট, যেটা কেউ দেখতেও পারে না, জানতেও চায় না। রাত 12টা বাজে আকাশ রুজির রুমে ঢুকলো। ঢুকে রুজিকে জড়িয়ে ধরলো। এমনিতেই মনটা ভালো নেই, তার উপর আবার আকাশের এরকম অত্যাচার। ছোট সাহেব, আপনার রুমে যান, আমাকে একা থাকতে দেন। তুই জানিস না তোর কাছে না আসলে আমার চোখে ঘুম আসে না? ছোট সাহেব, আমার এসব এখন আর মোটেও ভালো লাগে না। আপনি কেন বোঝেন না? আমি একটা মেয়ে, আমারও তো ইজ্জত আছে, সম্মান আছে। তা তো আমি জানি, তোকে তো আমি ভালোবাসি। ছোট সাহেব, এটা ভালোবাসা নয়, এটা হলো দেহের চাহিদা। এই চুপ কর তো, তোর এসব কথা শুনতে মন যাচ্ছে না। রুজিকে নিজের দিকে ঘুরিয়ে চোখে কপালে ঠোঁটে চুমু দিল আকাশ। রুজির কেন জানি আজকে এইসবের একটাও ভালো লাগতেছে না, তাই জোর করে আকাশকে সরাতে চাইতেছে। আকাশও সুযোগটা কাজে লাগালো, রুজিকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। রুজিকে দু হাতে জড়িয়ে ধরল আকাশ। ছোট সাহেব, আমার খুব লাগতেছে, আমার। কোথায় লাগলো, হাতে তালুতে নাকি? আকাশ রুজিকে ছেড়ে দিয়ে হাতের তালুটা দেখল, এখনো পড়ে যাওয়া জায়গাটা শুকায়নি। তাই আকাশ রুজির হাতে আবারও ক্রিমটা লাগিয়ে দিল। ছোট সাহেব, হয়েছে, এবার আপনি যান তো। যাওয়ার জন্য তো আসিনি, আজকে সারা রাত তোর সাথে থাকবো আমি, বুঝলেই? এসব কেমন কথা ছোট সাহেব? আপনার নিজের রুম আছে, সেখানে যান। তোকে ছাড়া ঘুম আসবে না আমার। ছোট সাহেব, আপনার বাবা মাকে বলে আপনি বিয়ে করে নেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার শুধু তোকেই লাগবে, আমি তোকে ভালোবাসি রুজি, তুই বুঝিস না কেন রুজি? এটা ভালোবাসা নয় ছোট সাহেব, আপনি যেটা চাচ্ছেন সেটা আমি কেন, কোনো নারী দিতে পারবে না। আরে আজব তো, ভালোবাসা কেন দিবি না তুই? অন্য নারী তো আমার লাগবে না রুজি। বুঝেছি, কি চান আপনি? বল কি চাই আমি। রুজি এবার বুক থেকে নিজের ওড়নাটা ফেলে দিল। আকাশ অবাক হয়ে গেল, আসলে রুজি তাকালো। নিন ছোট সাহেব, আপনার ইচ্ছে তো আমাকে ভোগ করার, এই যে নিজেকে সঁপে দিলাম আপনার কাছে। আমার দেহ শরীর নিয়ে যা করার করতে পারেন আজকের সারা রাত। ঠাস করে একটা থাপ্পড় দিয়ে রুজির রুম থেকে বের হয়ে গেল। রুজি কিছুই বলল না, কেন আকাশ এমন করল? আকাশ তো বলল তার সাথে সারা রাত থাকতে চায় সে। রুজি তো আকাশকে সব দিতে চাইছিল, তাহলে আকাশ কেন এমন করলো?
রুজি, তুমি আমাকে এতটা খারাপ ভাবো? আমি যে তোমাকে ভালোবাসি সেটা জানো না তুমি? তোমার দেহ নয়, তোমার মনটাই চেয়েছি আমি রুজি। আমি জানি ছোট সাহেব, আপনাকে ওভাবে বলা ঠিক হয়নি আমার। কি করব বলেন? বারবার আপনার স্পর্শ আমাকে যে পাগল করে দেয়। তাই তো আজকেও আপনার সাথে এরকম ব্যবহার করলাম। রুজি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তোমার কাছে থাকলে আমার শান্তি লাগে। আর আমি জানি তো সারাদিন মা আর ভাবির কথা অত্যাচার সহ্য করো, তাই তো তোমাকে বারবার বুকে টেনে তোমার কষ্ট থেকে একটু হলেও শান্তি পেতে দিতে চাই। আমার কষ্ট শুধু আমার কাছেই থাকুক ছোট সাহেব। যদি কোনো দিন আপনার বাবা, ভাই, মা, ভাবি জেনে যায়, তখন বড় সমস্যা হবে। আমার গায়ে যে কলঙ্কের দাগ লেগে যাবে। হোক না কষ্ট, আছি তো আমি, কোথাও তো যাই নাই। কে কলঙ্কের দাহা দিবে শুনি? আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই রুজি, কারো কোনো কিছু পরোয়া করি না আমি। বাবা মাকে, বংশ পরিচয় কি সেটা তো জানি না আমি। তার উপর আপনাদের বাসায় কাজ করি, কাজের মেয়ে আমি। আপনি তো আমার থেকেও আপনার জীবনে হাজার গুণ ভালো কাউকে ডিজার্ভ করেন ছোট সাহেব। ভালোবাসাটা সবার সাথে হয় না রুজি। ভালোবাসাটা হলো দুটি হৃদয়ের মিলবন্ধন। সে ধনী না গরিব এসব দেখে হয় না। আমি হাজার গুণ ভালো কাউকে চাই না রুজি, আমার তোমাকেই রাখবে। আজকে আকাশ খুব মদ পান করছে। কখন যে ঘুমিয়ে গেছে সেটা সে নিজেও জানে না। রোজি ঘুমোতে পারেনি, কারণ সে আকাশকে কষ্ট দিয়েছে, তাই ঘুম আসতেছে না তার। তাই বাধ্য হয়ে আকাশের রুমে গেল। দরজা খোলাই ছিল। আকাশ ইজি চেয়ারে ঘুমিয়ে আছে। রোজি আকাশের পায়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে গেল। কারণ কি জানেন, আকাশের এই অত্যাচার রোজির অভ্যাস হয়ে গেছে। আকাশের পায়ে মাথা রাখতেই ঘুম ধরে গেল। রুমের দরজা খোলা। সকালে কি হবে? রুজি আর আকাশের সবাই যে দেখে ফেলবে। আকাশের পায়ে মাথা রেখে রুজিও ঘুমিয়ে গেছে। আকাশ একটুও বুঝতে পারেনি। দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেছে। সকাল যে কখন হয়েছে দুজনেই কেউই বুঝতে পারেনি। সকালে শায়লা উঠে দেখে প্রতিদিনের ন্যায় আজকে রুজি তার রুমে চা দিয়ে যায়নি। তাই সে রুজির রুমে গেল, সেখানেও পেল না। ফেরার পথে দেখে আকাশের রুমের দরজা খোলা। রুমে ঢুকতে ঢুকতে শায়লা, আকাশ, আকাশ, তুই কি ঘুমিয়ে আছিস নাকি বাথরুমে আছিস? আকাশ তার ভাবির এত জোরে চিৎকার শুনে ধরফরিয়ে উঠল, সাথে রুজিও উঠল। আকাশ রুজিকে তার কাছে দেখে অবাক। রুজিও ভাবতে পারেনি কখন যে সকাল হয়ে গেছে। আকাশ সাথে সাথে ব্যালকনির দরজা লাগিয়ে দিল। আকাশ বিষয়টা ভালোই বুঝতে পেরেছে। রুজিকে না পেয়ে তার ভাবি শায়লা এমন ডাকাডাকি করতেছে। কি হয়েছে ভাবি, এমন করে ডাকতেছো কেন তুমি? কিরে, তুই ব্যালকনিতে কি করিস? আজকেও কি ওসব গিলেছিস নাকি তুই? ভাবি আসতে বলো, কেউ শুনতে পাবে তো। সকাল থেকে চা খেতে পারি নাই, মাথা ঠিক নাই। আর রুজিও কেন জানি কোথাও নাই। ভাবি আমি রুজিকে সকালবেলা দোকানে পাঠিয়ে দিয়েছি আমার কিছু দরকারি জিনিস নিয়ে আসার জন্য। সেটা কি বলে যেতে পারতো না আমাকে? তোমরা তখন সবাই ঘুমিয়েছিলে, তাই আমি মানা করছি। ব্যালকনির দরজাটা খোল, তুই এভাবেই কি কথা বলবি? ভাবি একটা শর্টস পরে আসি তো, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি রান্নাঘরে গেলাম, সবার চা নাস্তা বানাতে হবে, না হলে সবাই আবার আমাকে ধরবে। আজকে আসুক রুজি, খবর করে ছেড়ে দেব। শায়লা আকাশের রুম থেকে বের হয়ে গেল। ইতিমধ্যে সবাই ঘুম থেকে উঠে গেছে। আজকে কেউ সময় মতো চা কফি কিছুই পায়নি। তখন শায়লা বিষয়টা জানালো। রুজি আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। আল্লাহ জানে আজকে কি হবে, কারণ সবাই আজকে বাসায় আছে। আকাশ বুঝতে পেরেছে রুজি কেন তাতে জড়িয়ে ধরেছে। আকাশ রুজির একটা হাত ধরে টেনে সামনে নিয়ে আসলো। ভয়ে রুজি কেঁদে ফেলেছে। এরকম বিপদে কখনো কোনোদিন রুজি পড়েনি। কিরে এত ভয় পাচ্ছিস কেন? ছোট সাহেব, সবাই তো বাসায়, এখন আপনার রুমে থেকে বের হব কি করে? আবারও যদি ভাবি বা মেম সাহেবা আসে তখন কি হবে? তার আগে তুই এটা বল, কখন আমার রুমে এসেছিস তুই? আপনি আমার কাছ থেকে আসার কিছুক্ষণ পর এসেছি আমি। কেন এসেছিস আমার কাছে? আসলে আপনাকে ওভাবে রাতে আমার কথাগুলো বলা উচিত হয়নি, তাই ক্ষমা চাইতে এসেছি। এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। তাহলে চলে গেলি না কেন তুই? ভেবেছি আপনার ঘুম ভাঙলে সরি বলে চলে যাব।
ঠিক সেই সময় আকাশের মা ফরিদা আকাশের রুমে চলে আসলো। আকাশকে দেখতে না পেয়ে তিনিও আকাশকে ডাকতে থাকলো। আম্মু, আমি ব্যালকনিতে আছি তো। তুই ভালো হবি না কখনো। আমার বড় মেয়ে আর বড় ছেলে তোর থেকে 1000 গুণ ভালো। হয়েছে বলা, এবার যাও তুমি। তোর কফি দিয়ে গেলাম। বুঝি না বাপু, এরকম ছেলে কার ঘরে জন্মায়। আকাশের মা রাগ করে চলে গেল। আকাশ ব্যালকনির দরজা খুলে রুমে ঢুকলো। পেছন থেকে রুজি আকাশের টি শার্ট টেনে ধরেছে, আর এক অজানা ভয় কাজ করতেছে রুজির মাঝে। আকাশ রুমে ঢুকে রুজিকে বিছানায় বসিয়ে রেখে বাথরুমে ঢুকলো। এর মধ্যে শায়লা নাস্তা তৈরি করেছে। সে আবারও আকাশকে ডাকার জন্য রুমে আসতেছে। কারো আসার উপস্থিতি টের পেয়ে রুজি কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। হুট করে বাথরুমের মধ্যে ঢুকে গেল। আকাশের কোমরে তাওয়াল পেঁচানো। দুজনেই লজ্জায় পড়ে গেল। কিরে, এখানে ঢুকলি কেন তুই? আর তোর শরীর তো ভিজে যাচ্ছে। কে যেন আপনার রুমে আসতেছে ছোট সাহেব। আকাশ, আবার কি হলো তোর? কই গেলি? ভাবি, আমি বাথরুমে ফ্রেশ হচ্ছি তো। সবাই নাস্তার টেবিলে তোর জন্য অপেক্ষা করতেছে আকাশ। ভাবি, তোমরা নাস্তা করে আমি আসতেছি। আচ্ছা, রুজি কখন আসবে রে? এই মেয়েটা সব সময় কাজে ফাঁকি দেয়। আজকে ওকে একটা শিক্ষা দিতে হবে। শায়লা বলেই হনহন করে চলে গেল। ঝর্ণার পানিতে রুজির শরীর ভিজে গেছে। আকাশ ধীরে ধীরে রুজির দিকে এগিয়ে যেতে থাকলো, আর রুজি পেছনে পেছাতে থাকলো। এক পর্যায়ে রুজি দেয়ালে ঠেকে যায়। আকাশ রুজির দুদিকে দেয়ালে হাত দিল। তারপর ধীরে ধীরে মুখটা রুজির দিকে এগিয়ে নিয়ে গেল। রুজির সাথে সাথে মুখটা বাদিকে সরিয়ে ফেলল। আকাশ রুজিকে অপলক চেয়ে দেখতেছে। এত সুন্দর কি হয়? এমন কোনো ব্যক্তি নেই যে রুজির প্রেমে পড়বে না, রুজির মায়ায় আটকাবে না। আকাশ এবার সরে আসলেও রুজি অনেকটা অবাক হয়ে গেল। আমার গোসল শেষ, এবার তুই গোসলটা সেরে নিয়ে নে। কিন্তু আমি কি পারবো? সব তো ভিজে গেল, আর আমার রুমে তো যেতেও পারবো না আমি। গোসল করে নে, পরেরটা আমি দেখতেছি। আকাশ রুজিকে গোসল করতে বলে নিজে বের হয়ে রেডি হলো। আকাশ একবার ভাবতেছে রুজির রুমে যাবে, আবার ভাবতেছে কেউ দেখলে সমস্যা হবে। তাই আকাশ তার একটা প্যান্ট আর একটা শার্ট নিয়ে বাথরুমে ঢুকলো। রুজিকে এই অবস্থায় দেখবে আকাশ সেটা ভাবতে পারেনি। রুজি সাথে সাথে উল্টো দিকে মুখ করে নিল। একটা টাওয়াল বা ওড়না তো শরীরে রাখতে পারতি। কোনো টাওয়াল নাই, আর সব তো ভেজা। আপনি আসবেন বলবেন না। এই যে শার্ট আর প্যান্ট রেখে গেলাম, আপাতত এটা পরে নিস। রুজি খুব লজ্জা পেয়েছে। এমন অবস্থায় আকাশ তাকে দেখেছে। উফ, কি লজ্জা, কি লজ্জা। গোসল সেরে রুজি আকাশের দেয়া শার্ট প্যান্ট পরিয়ে বের হলো। আকাশ রুজিকে দেখে হাসতে লাগলো, কারণ শার্ট প্যান্ট রুজির হাতা পায়ে চেয়ে বড় হয়েছে। আকাশ এগিয়ে গিয়ে প্যান্টটা গুটিয়ে দিল, শার্টের হাতাটা ফোল্ড করে দিল। কিন্তু রুজি খুব লজ্জা করতেছে, কারণটা তো বোঝেন। আকাশ রুজিকে রুমে রেখে খাবার টেবিলে গেল। সেখানে গিয়ে দেখে ড্রয়িং রুমে সবাই বসে। আকাশ, রুজিকে কোনো কাজের জন্য দোকানে পাঠিয়েছিলিস? এতক্ষণ লাগে আসতে ওর? আমি একটু দূরে পাঠিয়েছি, আর হেঁটে হেঁটে গেছে, আসতে সময় লাগবে আরো। বাসার কাজগুলো এখন কে করবে শুনি? আচ্ছা আসুক, তখন না হয় করবে। কি রে আকাশ, খাচ্ছিস না কেন তুই? আম্মু, রুমে গিয়ে খাবো আমি, এখানে ভালো লাগতেছে না। বুঝেছি, রাতের ভূত এখনো মাথা থেকে নামে নাই। ভাবি, তুমিও না? আকাশ নাস্তা নিয়ে রুমে ঢুকলো আর দরজা লাগিয়ে দিল। নাস্তা নিয়ে এসে নিজে খাচ্ছে আর রুজিকেও খাইয়ে দিতেছে। রুজি আজকে কেন জানি বারবার আকাশের দিকে তাকিয়ে থাকতেছে। আগেও দুজনেই পাশাপাশি ছিল, আগেও খাইয়ে দিয়েছে, কিন্তু এখন কেন জানি আকাশকে দেখলে মনে শান্তি পায় রুজি। এভাবে তাকিয়ে না থেকে খেয়ে নে, বুঝলি? আর সবাই কিন্তু সে রেগে আছে। কিন্তু এখন আমি কি করব ছোট সাহেব? আপাতত কোনো করতে হবে না, চুপচাপ খা আগে। ওরা সবাই একটু পর যার যার রুমে যাবে, তখন চলে যাস। খাওয়া শেষ করার পর রুজি আকাশের বিছানায় গা হেলিয়ে দিল। রুজি জানে এখন আকাশ ওর পাশে শুয়ে পড়বে আর তাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, আকাশ ব্যালকনিতে গিয়ে ইজি চেয়ারে বসে সিগারেট ধরালো। একটু পরে রুজিও আকাশের কাছে গেল আর দাঁড়িয়ে থাকলো। এ কি ছোট সাহেব, আপনি আবারও সিগারেট ধরালেন যে? খাওয়া করলেন, একটু বিশ্রাম করেন। আমি এখানে বিশ্রাম করতেছি, তুই রুমে শুয়ে থাক। একা থাকতে ভয় করতেছে, কেউ যদি চলে আসে? কেউ আসবে না, আমি এখানেই আছি, তোর কোনো ভয় নেই। একটু দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকালো রুজি, কিন্তু আকাশ অন্যদিকে তাকিয়ে আছে। এতে করে রুজি একটু কষ্ট পেল। বাধ্য হয়ে রুমে ঢুকে বিছানায় বসে পড়ল রুজি। শালা খাটাস একটা। আর হলে
জড়িয়ে ধরে কিস করে, গায়ে হাত তোলে। আর এখন ওর রুমে আছি, আসতে বললাম, কিছুই করলো না। রুজি, তোকে এই অবস্থা দেখে নিজেকে ঠিক রাখা বড় মুশকিল, তাই তো তোর থেকে দূরে আছি। আবার যদি তোকে জোরে ধরি কিস করি তাহলে তুই আমাকে খারাপ মনে করবি। এতদিন জোর করে সব করলো, আর আজকে কিছুই করতেছে না। সারা বাঁদর, ইঁদুর, ধলা বিড়াই, বুঝিস না তোর কাছে কেন এসেছি আমি? রুজি, এখন থেকে তোকে আর জ্বালাবো না, তোকে আর কষ্ট দেবো না, তোর গায়েও আর হাত তুলবো না, তোকে স্পর্শ করা ছাড়াই ভালোবেসে যাব। তোর মনে আমার জন্য ভালোবাসা তৈরি করেই ছাড়বো আমি। একটু পরে আকাশ রুমে আসলো। রুজি ভাবলো এই বুঝি আকাশ তাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, আকাশ দরজা খুলে দেখলো বাহিরে কেউ আছে কিনা। বাহিরে কেউ না থাকায় দ্রুত রুমে আসলো আকাশ। রুজি, তোর ভেজা কাপড় সাথে নিয়ে নে, বাইরে এই সময় কেউ নাই, দ্রুত তোর রুমে যা। রুজি শুধু আকাশের কথাগুলো শুনল, কিন্তু রুজি সেখানে বসে থাকলো, কারণ রুজির মন চাচ্ছে না আকাশের কাছ থেকে যেতে। একটা অজানা অনুভূতি তার মনের ভেতর কাজ করতেছে। কি হলো, যা বাথরুম থেকে তোর ভেজা কাপড় নিয়ে আয়, এরপর আর সুযোগ আসবে না, দ্রুত কর। আমিও চাই এই রুম থেকে বের না হতে, আপনার কাছ থেকে দূরে না থাকতে। এমন সুযোগ আমি চাই না যে সুযোগ আপনার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। এরপর রুজি বাথরুম থেকে কাপড় নিয়ে আসলো। আকাশ রুজির হাত ধরে তার রুমের কাছে দিয়ে আকাশ তার নিজের রুমে চলে আসলো। আকাশ যখন রুজিকে হাত ধরে নিয়ে যাচ্ছিল তখন আকাশের দিকে রুজি চেয়েছিল। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে রুজি আকাশের দেয়া শার্ট প্যান্ট খুলে জামা পরে নিল। আকাশের দেয়া শার্ট প্যান্ট যত্ন করে রাখলো রুজি। এরপর বাহিরে এসে রান্নাঘরে ঢুকে নিজের কাজ করতে লাগলো। সব থালা বাসন পরিষ্কার শেষ। সেই সময় শায়লা রান্নাঘরে ঢুকে রুজিকে দেখলো। এত সময় কোথায় ছিলি তুই? আর বাসায় যে কাজ পড়ে আছে এসব কে করবে? ভাবি, ছোট সাহেব আমাকে একটা জিনিস নিয়ে আসার জন্য দোকানে পাঠিয়েছিল। তার নাস্তা বানিয়ে যেতে পারিস নাই? তোর বাপের চাকর নাকি আমি? ভাবি, আমার কি দোষ ছোট সাহেব? রুজি আর কোনো কিছু বলতে পারল না। তার আগেই শায়লা রুজির গালে থাপ্পড় মেরে বসলো। রুজি অবাক হয়ে শায়লার দিকে তাকালো। এই বাসায় আমার কথায় সব হয়, আর তুই আমার কাজ না করে অন্য কাজ করিস, তার ওপর আবার আমার মুখে মুখে তর্ক করিস। ভাবি, কি করব আমি? যার কথা শুনবো না সেই তো গায়ে হাত তোলে। ভবিষ্যতে এই বাসার রানী আমি, সুতরাং আগে আমার কথা শুনবি, তারপর অন্য কারো। বুঝতে পেরেছিস তুই? আর এমন ভুল হবে না ভাবি। দ্রুত সব কাজ শেষ কর, আজকে সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা। আর হ্যাঁ, কাজ শেষ করে রেডি হয়ে থাকবি। রুজি কি করবে, কার কথা শুনবে আর কার কথা শুনবে না? সবাই একই রকম, সবাই গায়ে হাত ধরে। একটু সুখের খোঁজ করতে গিয়ে আঘাত আর কষ্টটা সবচেয়ে বেশি পায় রুজি। সব কাজ শেষে রুজির ইতোমধ্যে সবাই বের হয়েছে, রুজিও বের হলো। রুজির হাতে একটা বড় মাদুর, একটা বক্স ধরিয়ে দেয়া হলো। সবাই গাড়িতে উঠলো। দুটো গাড়ি নেওয়া হয়েছে। বড় একটা পার্কে তারা এসেছে। রুজি মাদুর বিছিয়ে দিয়ে সব কিছু সেটাতে রাখলো। সবাই ঘোরাঘুরি করে ফিরে আসলো। এরপর রুজি সবাইকে খেতে দিল, কিন্তু ভুলবশত আকবর আর ফারহানের গায়ে পানি পড়ে যায়। সাথে সাথে বাপ ছেলে দুজনেই রুজির গায়ে হাত তোলে। আব্বু, এটা কি হলো? রুজিকে মারলে কেন? দেখছিস না, পুরো প্যান্টটা ভিজিয়ে দিল। আগেই বলছিলাম তোর মাকে এই মেয়েকে বাসা থেকে বের করে দিতে। এই মেয়েটা আমাদের গলার কাটা হয়ে গেছে আব্বু। ওই সময় যদি এটাও একটা ব্যবস্থা করতে তাহলে আজকে এমন হতো না। সেটাই তো দেখতেছি, সেই সময় কিছু একটা করা উচিত ছিল। মানা করলাম এই মেয়েকে নিয়ে এসো না। আব্বু, সে তো আমাদের পরিবারের একজন, তার সাথে কেন এমন ব্যবহার করতেছো তোমরা? ভুল হতে পারে তাই বলে গায়ে হাত তুলবে? আবার এ কোন ধরনের ভাষা? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো, বেশি কথা বলতে এসো না, বুঝতে পারলে তুমি? রুজি একটু দূরে গিয়ে কাঁদতে থাকলো। ড্রাইভারগুলোকেও খেতে দেওয়া হলো, কিন্তু রুজির খবর কেউ রাখলো না। আকাশ দূর থেকে সব দেখলো, কিন্তু কাছে গেল না, কারণ মন খুলে কেঁদে মনটা হালকা করে নিক রুজি। এ সময় একা থাকাই ভালো হবে তার জন্য। সবাই ঘোরাঘুরি করা শেষ করে মার্কেটের উদ্দেশ্যে রওনা হলো। এখানে রুজির সাথে এমন ব্যবহার করা হলো, হায় রে মানুষ।
সবাই মার্কেটে ঢুকে যে যার মতো নিজের পছন্দ মতো পোশাক কিনতে লাগলো। সবাই যে যার মতো পোশাক নিতেছে আর রুজির হাতে দিতেছে। রুজির 2 হাত ভর্তি পোশাক। এত পোশাক নিয়ে হাঁটা চলাও রুজির কষ্ট হচ্ছে। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চলতে পারিস না তুই? মেম সাহেবা, এতগুলো শপিং ব্যাগ নিয়ে কি হাঁটা সহজ? সারাদিন তো খালি গিলতে পারিস, কাজের বেলায় যত ঢং বের হয় নাকি তোর? হয়েছে সবার কেনা, এবার চলো। সবাই তো কিনলে, রুজির জন্য কিনবে না? রাস্তার ধারে ফুটপাত থেকে কিছু কিনে নিবে। শোনো না বৌমা, একটু জুয়েলারি কিনতে চেয়েছিল, এরপর তো সময় মিলবে না। ঠিক আছে চলো জুয়েলারির দোকানে। সবাই জুয়েলারির দোকানের দিকে যেতে থাকলো। হঠাৎ করে রুজির হাত থেকে একটা শপিং ব্যাগ পড়ে গেল। ফারহান এসে ঠাস করে রুজির গালে একটা থাপ্পড় মেরে অনেকগুলো কথা শোনালো। হায় মানুষ, এরকমটা কি করতে হয়? শপিং মল ভর্তি মানুষ। রুজির লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। আকাশেরও মন চাচ্ছে রুজিকে একটা থাপ্পড় মারতে। এই মেয়ে এত কষ্ট সহ্য করার পরও কেন চলে যায় না, কোনো কিছুর উত্তর দেয় না। এই বেয়াদব বেহায়া মেয়ে, জানিস এখানে কত দামি পোশাক আছে? সরি বড় সাহেব, আমার ভুল হয়ে গেছে। তোকে তো এখানেই মেরে ফেলতে মন চাচ্ছে আমার। এটাকে বাঁচিয়ে রাখাটাই তো দোষ হয়েছে। চলো তো এখন, আর কোনো কথা বলো না, আশেপাশে অনেক মানুষ দেখতেছি। সবাই জুয়েলারির দোকানে গেল। ফরিদা আর শায়লা নিজের মতো সব কিছু নিয়ে নিল। সেখান থেকে বের হয়ে সোজা রেস্টুরেন্টে গেল। সবাই খেতে বসেছে আর রুজি সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে পাশেই। না আকাশের আর সহ্য হলো না। আব্বু, আমার তো কিছু নেওয়া হলো না, আর তোমরা সবাই চলে আসলে? আগে খেয়ে নাও তারপরে যেও। না, দেরি গেলে হয়তো আমার পছন্দের সব বিক্রি হয়ে যাবে। আগে বলবি না তুই এখন কি খাওয়া রেখে তার সাথে সবাইকে যেতে হবে নাকি? তোমরা সবাই খাও ভাইয়া, আমি বরং রুজিকে সাথে নিয়ে যাই। রুজি কেন যাবে? আর রুজি গেলে এতগুলো শপিং ব্যাগ কে নিবে? ভাবি, সব শপিং ব্যাগ গাড়িতে রাখতেছি। আর হ্যাঁ, আমি এত বড় লোকের সন্তান হয়ে কেনাকাটা করে সব নিজে বহন করবো নাকি? তার জন্য তো রুজিকে সাথে নিতে যাচ্ছি। একদম ঠিক কথা বলছিস তুই। রুজি সব গাড়িতে রাখ তুই। আব্বু, আম্মু, তোমরা খাওয়া দাওয়া করে চলে যাও, আমার ফিরতে দেরি হবে। বেশি দেরি করিও না, দ্রুত চলে এসো। আকাশের পেছনে পেছনে রুজি গেল। সব শপিং ব্যাগ গাড়িতে রেখে একটা রিক্সা করে দুজনে প্রথমে মার্কেটে গেল। রুজি অবাক হয়ে গেল, এটা তো মেয়েদের মার্কেট, তাহলে এখানে কেন আসা হলো? এভাবে চেয়ে না দেখে নিজের পছন্দ মতো যা যা কিনতে মন চায় সব নাও। ছোট সাহেব, আমার লাগবে না, সব আছে আমার। জানি তো কি কি আছে তোর, সবকিছু আমি দেখেছি। বেশি কথা না বলে নিয়ে নে। আমি নিতে পারবো না ছোট সাহেব, বাসায় যদি কেউ দেখে তাহলে আমাকে জ্যান্ত রাখবে না। এখানে যখন নিয়ে আসতে পেরেছি, সুতরাং বাসে তো আমি সামনে নিতে পারবো। তবুও ছোট সাহেব, আমি নিতে পারবো না। এবার আকাশ চোখে মুখে রাগী ভাব নিয়ে তাকালো রুচির দিকে। রুচি খুব ভয় পেয়ে গেল, তাই সে নিজের পছন্দ মতো কিছু জামা কিনে নিল। রুচির কেনা হলে পাশে তাকিয়ে দেখে আকাশ নেই। রুচি এবার সত্যি সত্যি অনেক ভয় পেল। একটু পরেই আকাশ চলে আসলো, সাথে একটা শাড়ির ব্যাগ। আকাশ সেখানে টাকা দিয়ে জুয়েলারির দোকানে নিয়ে গেল। সুন্দর সোনার চেইন, একটা আংটি, পায়েল কিনে দিল। ছোট সাহেব, এত টাকা নষ্ট করে যে সব কিনলেন আমার জন্য, যদি বাসাতে সমস্যা হয়? সেটা পরের হিসাব, ওটা আমি দেখে নেব। তবে এতটুকু বলি, যাই করি না কেন, একটাও মন থেকে নয়, এটা মাথায় রাখিস। অনেক দেরি হয়ে গেল, চলেন বাসায় যাই। যাবো তো। তার আগে আমার সাথে একটা জায়গায় যেতে হবে তোর। কোথায় যেতে হবে ছোট সাহেব? একটা রুম বুক করেছি, আজকে বাকি সময়টুকু তোর সাথে কাটাবো আমি। ছোট সাহেব, এসব আপনি কি বলেন? আমি এসব পারবো না, দয়া করে আমাকে বাসায় নিয়ে চলেন। আরে আয়, তুই কিছুই হবে না। আমি না তোর ছোট সাহেব, একটু আদর করে দিলে কিছুই হবে না। ছোট সাহেব, এরকমটা করবেন না আমার সাথে। বেশি কথা না বলে আমার সাথে আয় আগে। আকাশও নিজের জন্য কিছু কিনে নিল, না হলে বাসায় আবার কি জবাব দেবে সে। সব নেওয়া হলে রুচিকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল আকাশ। রুচি তো ভয় পেয়ে গিয়েছিল, সত্যি সত্যি না আকাম আজকে। সেই সকালে নাস্তা করেছিস, এখন সন্ধ্যা হতে চললো, এখনো তোর পেটে কিছুই পড়ে নাই, তাই এখানে আসলাম। ছোট সাহেব, আপনি এরকম কেন? কখনো ভালো কখনো রাগী। ওসব বুঝতে না মন লাগে, যেটা তোর নাই। কে বলেছে নাই ছোট সাহেব? থাকলে জিজ্ঞেস করতি না, সব বুঝে নিতি।
এর মাঝে খাবার চলে আসলো। আকাশ নিজ হাতে রুজিকে খাইয়ে দিতে থাকলো। রুজির কেন জানি আকাশের কাছে থাকলেই খুব ভালো লাগে। তাই তো রুজিও চায় আকাশ রুজির সাথে সাথে থাকুক। খাওয়া শেষ করে তারা বাসার পথে রওনা হলো। রুজি, আমাকে ক্ষমা করে দিস, কারণ তোকে প্রতিনিয়ত আমার পরিবারের সবার আঘাত সহ্য করতে হয়। কি বলেন এসব ছোট সাহেব? আপনাদের দয়ায় তো বেঁচে আছি আমি। একটা এতিম মেয়ে আমি। কে আছে, কার কাছে যাব? তাই তো সবাইকে আপন ভেবেই থাকি। তবুও সবার হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পারলে ক্ষমা করিস। এসব বলে আমাকে ছোট করবেন না ছোট সাহেব। আকাশ আর কোনো কথা বলল না। রুচি মনে মনে চাচ্ছে একটু আকাশের বুকে মাথাটা রাখতে, কিন্তু আকাশ তো সরে আছে। আর হলে কত কি করত, এখন কিছুই করে না। একটু পরে তারা বাসায় চলে আসলো। তখন সবাই ড্রয়িং রুমে বসে আছে। আকাশ রুজিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। সবাই অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক রুজি হলো। আকাশ কি হয়ে বাসায় আসতে না আসতে তুই ওকে ফেলে দিলি কেন? জানো আম্মু, ওর জন্য ফুটপাতের দোকান থেকে কিছু জামা কাপড় কিনে দিলাম, আর ও কিনে নেবে না। কেন নিবে না সে? ওসব নাকি খুব দামি, আর তোমরা দেখলে নাকি রাগ করবে, সন্দেহ করবে। ছোট লোক, কাজের মেয়ে না, ভালো মন্দ বুঝবে কি করে? তোর সাত কপালের ভাগ্য, তোর জন্য আমার দেবর জামা কাপড় কিনে দিয়েছে। ঠিক আছে, হয়েছে, এবার ওকে চোখের সামনে থেকে সরতে বল। আকাশ রুজিকে মেঝে থেকে তুলে সবকিছু রুজির হাতে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারল। রুজি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো। আকাশ রুজিকে চোখ টিপ মারল। রুজি এবার বুঝতো তখন কেন আকাশ তাকে ওসব বলেছিল। রুজি রুমে ঢুকে মুচকি মুচকি হাসতে লাগলো। তারপর সবকিছু রেখে একটু বিশ্রাম নিয়ে নিল। কিছু সময় পর শায়লা চলে আসলো। আচ্ছা, তোর কি জ্ঞান বুদ্ধি নাই? রাতে যে খেতে হবে, রান্না করতে হবে না? ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি। সে তো এখন যাবি। কোনো কাজ কি নিজে থেকে কোনোদিন করেছিস নাকি? রুজি কোনো কিছু না বলে রান্নাঘরে রান্না করতে চলে গেল। সেখানে অবশ্য তখন শায়লাও ছিল। আকাশ ড্রয়িং রুমে বসে, কিন্তু সুযোগ পাচ্ছে না রুজির কাছে যাওয়ার। তাই একটা কাগজে আকাশ লিখল শাড়ি আর সোনার জিনিসগুলো পরতে রুজিকে। রাতে আকাশ আসবে, এটা লিখে রান্নাঘরে গেল। আকাশ কিন্তু দেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, কারণ রুজি আর শায়লা পাশাপাশি আছে। কিরে আকাশ, কোনো বলবি কি? ভাবে একটু পানি দেবে, খেতাম। টেবিলে তো আছে, রান্নাঘরে আসার দরকার কি? না মানে কি রান্না করে তাই দেখতে আসলাম, আর একটু পানিও খাই। শায়লা আকাশের জন্য পানি দিল। এই সুযোগে আকাশ রুজির হাতে চিরকুটটা দিল আর চোখের ইশারায় সেটা পড়তে বলল। পানি খেয়ে আকাশ সেখান থেকে চলে আসলো। রাতে সবাই খেয়ে নিজের রুমে চলে গেল। রুজি নিজের রুমে ঢুকে চিরকুটটা পড়ল, কিন্তু হঠাৎ রুজির কি হলো সে আর আকাশের কথাটা ভুলে গেল। রুজি খেয়ে ঘুমিয়ে গেল। রাতে আকাশ রুজির দরজার কাছে এসে দেখে দরজা লাগানো, তাই আস্তে করে কয়েকটা টোকা দিল। রুজিও বুঝে গেল আকাশ এসেছে, তাই সে দরজাটা খুলে দিল। আকাশ রুজিকে দেখে অবাক হয়ে গেল। তুই কি চিরকুটটা পড়িস নাই? হ্যাঁ, পড়েছি, কিন্তু চোখে ঘুম চলে এসেছিল ছোট সাহেব। তাহলে আমার কথাটা রাখলি না তুই? একটু বসুন, আমি এক্ষুনি সব পড়তেছি। আকাশ আর কোনো কিছু না বলে রুজির রুম থেকে বের হয়ে আসলো। রুজির পেছন থেকে আকাশের হাতটা টেনে ধরলো। আকাশ রুজির হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের রুমে চলে গেল। রুজি পেছনে পেছনে আকাশের রুমে গেল। ছোট সাহেব চলে আসলেন যে? সত্যি আমার মনে ছিল না। আর আজকে খুব ক্লান্ত ছিলাম, তাই তো ঘুমিয়ে গিয়েছিলাম। আমাকে 5 মিনিট সময় দেন, আমি এক্ষুনি সব পড়তেছি। বলা হয়েছে, এবার তোর নিজের রুমে গিয়ে বিশ্রাম নে, কেমন? দয়া করে অভিমান করবেন না আপনি। আপনি অভিমান করলে, মন খারাপ হলে আমার ভালো লাগে না। আমি রাগ, অভিমান, মন খারাপ কোনটাই করি নাই। এবার রুমে যা তুই, তোর সকালে আবার কোচিং আছে। না, আগে আমি সব পড়ে আসতেছি। বললাম না লাগবে না, এবার চলে যা তুই। রুজি এমন রাগ দেখে কেঁপে উঠল। খুব ভয় পেয়ে গেল রুজি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল রুজি। বিছানায় শুয়ে কাঁদতে থাকলো রুজি। আচ্ছা, আকাশ হঠাৎ এমন হলো কেন? আগে তো এমন ছিল না আকাশ। ছোট সাহেব, আপনি সব সময় জোর করতেন আমার সাথে, তাহলে কেন গতকাল থেকে আমার সাথে এরকম করতেছেন না? আমিও যে আপনাকে ভালোবাসি ছোট সাহেব। রুজি, তোকে আমি আমার মতো পাগল বানাতে চাই। আমি আমার অনুপস্থিত, আমার স্পর্শ, আমার ভালোবাসা তোকে বোঝাতে চাই।
এভাবে কি সবার অবহেলা পেয়ে যাব ছোট সাহেব আমি? আর কত এরকম জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করতে হবে? আমার কি নিজের ইচ্ছের আসার কোনো দাম নেই? তোকে যা বুঝতে হবে কতটা পাগল আমি তোর জন্য, তাই তো তোকে বোঝাতে চাই সবকিছু। পরের দিন সকালে রুজি উঠে সবার জন্য সবকিছু করে দিয়ে কোচিংয়ে চলে গেল। আকাশও সকালে উঠে নাস্তা করে অফিসে চলে গেল। রুজি কোচিং থেকে এসে নিজের কাজে লেগে পড়ল। রাত 12টা বাজে, আকাশ এখনও ফিরেনি। আজকে রুজি আকাশের দেয়া শাড়ি চুড়ি সোনার চেন পায়েল পরেছে। আজকে রুজিকে আকাশের পরীর মতো লাগতেছে। রুচি রুমের দরজা খোলা রেখে আকাশের জন্য অপেক্ষা করতেছে। আকাশ বাসায় এসে নিজের রুমে চলে গেল। অনেকক্ষণ হলো কিন্তু আকাশ আসতেছে না, তাই রুজি আকাশের রুমে গেল। ছোট সাহেব দেখে তো কেমন লাগতেছে আমাকে। ভালো লাগতেছে, এবার তোর রুমে যা। একবার ভালো করে দেখে বলেন। বলছি না সুন্দর লাগতেছে, এবার তোর রুমে যা। আকাশের এমন ধমক শুনে আবারও ভয়ে কেঁপে উঠল রুজি। কান্না করতে করতে নিজের রুমে চলে গেল রুজি। খুব কান্না পাচ্ছে রুজির। আকাশের এরকম অবহেলা রুজির সহ্য হচ্ছে না। কেন আকাশ তার সাথে এমন করতেছে? নাকি আকাশ এখন রুজিকে ভালোবাসে না? সারা রাত বিছানায় বসে কেঁদে কাটিয়ে দিয়েছে রুজি। পরের দিন রুজি বাসায় যাকে দেখলো তাকে দেখে রুজির কেন জানি ভয় হওয়া শুরু হলো। এই বুঝি এবার রুজি আকাশকে হারিয়ে ফেললো। সকালে উঠেই কাজে লেগে গেল রুজি। সব কাজ শেষ রুজির, সবাই নাস্তা করতেছে। ঠিক সেই সময় বাসায় আসলো শাইলার ছোট বোন শারমিন। তাকে দেখে খুব ভয় পেয়ে গেল রুজি, কারণ এই মেয়ে যতদিন বাসায় থাকবে ততদিন রুজির সুখ শান্তি সব শেষ। আর এই শারমিন এত মিথ্যে কথা বলে যা বলার বাহিরে। শারমিন, তুই আসবি, ফোন করবি না? তোমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন না করেই চলে এসেছি আমি। তা আমার ছোট বউ, তুমি আসবে আমাকে বলবে না? তোমাকে নিয়ে আসার জন্য হেলিকপ্টার পাঠাতাম। থাক দোলা ভাই, আপনাকে আর এত কষ্ট করতে হবে না। বড় আপুকে বিয়ে করেছেন, তাকে নিয়েই থাকেন, শালির হিসাব করতে হবে না। হয়েছে, থাক, এভাবে দাঁড়িয়ে না থেকে খেতে বস। তোমাদের বাসার ঢঙ্গি কাজের মেয়েটাকে দেখতেছি না যে? ও এখন ওর রুমে আছে। এভাবে বসিয়ে রাখলে গায়ে চর্বি জমবে আন্টি। তার চেয়ে ডাক দেন, আমার জিনিসপত্র সবগুলো রুমে নিয়ে রাখুক। এভাবে খেতে না বসে হাত মুখ ধুয়ে এসে বসেন বেআইন, না হলে উল্টো আবার পেট খারাপ হবে। খাওয়া রেখে শায়লা রুজিকে ডাক দিতে গেল। বেসিনে গিয়ে শারমিন ভালো করে হাত ধুয়ে আসলো। রুজি এসে লাগেজ ব্যাগ সবকিছু নিয়ে রুমে রেখে আসলো। এসে দেখে শায়লার ভাই সিফাতও চলে এসেছে। এই সিফাত একটা লম্পট দুশ্চরিত্র খারাপ ছেলে। রুজির দিকে তার বরাবরই কুনজর থাকে। এসে রুজির দিকে খারাপভাবেই তাকিয়ে আছে সিফাত। কিরে, তুইও আসলি যে? বুঝলাম না, আলাদা আলাদা কেন আসলি তোরা দুজন? আপু, সেটা তোমার আদরের ছোট বোনকে বলো। আমি কি বলবো? হ্যাঁ, তোকে সাথে নিয়ে আসতে ভালো লাগে না, তা একাই চলে এসেছি। সব বুঝেছি, ঝগড়া বাদ দিয়ে হাত মুখ ধুয়ে নাস্তা খেতে বসো। আমার তো অন্য কিছু খেতে মন চাচ্ছে। কি বললি তুই? বুঝলাম না ঠিক। আমার ডিম পরোটা পছন্দ, সেটা বলেছি আপু। রুজি, তাড়াতাড়ি গিয়ে সিফাত বাবাজির জন্য ডিম পরোটা তৈরি করে নিয়ে এসো। আকাশ, আজকে তুই বাসায় থাক, শারমিন সিফাতকে একটু সময় দে। ঠিক আছে আব্বু, তাই হবে। রুজি রান্নাঘরে গিয়ে ডিম পরোটা তৈরি করে নিয়ে এসে দিল। সিফাত সেই আগের মতোই তাকিয়ে আছে রুজির দিকে। শারমিন তো আকাশের দিকে সেই লেভেলের দৃষ্টিতে তাকিয়ে আছে। খাওয়া শেষ করে সবাই একসাথে বসে গল্প করতে লাগলো। রুজি নিজের রুমে গিয়ে খেতে লাগলো। সিফাত সুযোগ বুঝে রুজির রুমে গেল। সিফাতকে দেখে রুজি আঁতকে উঠল। কি খবর রুজি, কেমন আছে? এবার অনেকদিন পর দেখা হলো, তাই না? আমি ভালো আছি ভাইজান, এবার আপনি যান এখান থেকে। আমি আসাতে বুঝি খুশি হও নাই তুমি? আমি এখন খাচ্ছি ভাইজান, আপনি এখান থেকে চলে যান। কেউ এখানে আপনাকে দেখলে খারাপ ভাববে। কতদিন পর দেখা হলো আর তুমি চলে যেতে বলতেছো? আপনি দয়া করে এখন যান তো এখান থেকে। সিফাত চলে গেল, কারণ এখন সবাই আছে, যা করতে হবে সাবধানে করতে হবে। শারমিন আকাশের সাথে আকাশের রুমে গেল। আকাশের রুমটা ভালো করে তাকিয়ে দেখতেছে কত পরিপাটি করে সাজানো আকাশের রুমটা। বাহ, তোমার রুমটা তো দেখি আগের থেকে বেশ গোছানো।
হ্যাঁ, গোছানোই তো সবকিছু। এত সুন্দর করে সাজিয়েছে রুজি। আকাশ, ওই রুচির কথা বাদ দাও তো। বলো, কবে আমাকে বউ করে তোমার ঘরে তুলবে? এসব মজা করে রাখো, এবার চলো বাইরে যাই। বাইরে যাওয়ার জন্য তোমার রুমে আসলাম নাকি? শারমিন জ্যাকেটটা খুলে বিছানায় রেখে ধীরে ধীরে আকাশের কাছে যাচ্ছে। আকাশ দাঁড়িয়ে আছে, আসলে কি করতে চাচ্ছে শারমিন সেটাই সে দেখবে। শারমিন আকাশের কাছে এসে আকাশের জাপটে জড়িয়ে ধরল। আকাশকে যেই কিস করতে যাবে অমনি আকাশ শারমিনকে সরিয়ে দিল। এমন সুযোগ হাতছাড়া করো না আকাশ। আজকে তোমাকে আদরে আদরে ভরিয়ে দিতে চাই। হাসালে আমাকে তুমি। আমি কি কোনো জোকস বললাম নাকি যার কারণে হাসবে তুমি? তুমি ভালো করে জানো পচা জিনিস খোলা জিনিস খাই না আমি। কি বলতে চাও আকাশ তুমি? না বোঝার মতো তো কিছুই বলি নাই। যে মেয়ে বিয়ের আগে অন্য ছেলের সাথে খোলাখুলি সব করতে চায়, আর যাই হোক সে মেয়ে কখনো আদর্শ বউ হতে পারে না কারণ। আকাশ, মুখ সামলে কথা বলো তুমি। আমার মুখ খোলারও চেষ্টা করো না। এবার এখান থেকে চলে যাও, বুঝলে তুমি? শারমিন আকাশের কথায় অপমানিত বোধ করে সেখান থেকে চলে গেল। এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে সব দেখেছে রুজি। শারমিন রাগে গজগজ করতে করতে চলে গেল। রুজি আকাশের রুমে ঢুকল। ছোট সাহেব, এমন সুযোগ হাতছাড়া করলেন কেন? সবার সব সুযোগ নিতে হয় না। যার সাথে মনের মিল হয় তখন তার সাথেই থাকা যায়। কই, সেরকম তো গত 2-3 দিনে দেখলাম না। ওই যে বললাম, একতরফা সব হয় না। দুজনের মনের মিল থাকতে হয়। দুজনেই দুজনকে সমানভাবে চাইবে। দুজনেই দুজনকে পাওয়ার তীব্র আশা থাকবে। আপনার কি মনে হয় না আমি আপনার জন্য পাগল হয়ে গেছি? সেটা তো কোনোদিনও দেখলাম না, বুঝলামও না। গতকাল যে আমি আপনার দেওয়া শাড়ি পরে কত সুন্দর করে সেজে এসেছিলাম, তখন তো ফিরেও তাকালেন না। আজকে শারমিনকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে। তোমার চোখে কিছু একটা পড়েছে বলে এমন কথা বলতে পারে, কারণ আমি শারমিনকে জড়ি ধরি নাই, সে ধরেছিল। কই, ওইভাবে তো জড়িয়ে ধরলেন না আমাকে কালকে। আমি তো আপনার কথা রেখেছিলাম, কিন্তু আপনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ছেলেরা ঠিক এমনই হয়, নতুন কাউকে আমাদের মতো মেয়েকে ভুলে যায়। রুজি, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি কিরকম সেটা অন্য কেউ না জানলেও তুমি অন্তত ভালো করেই জানো। সেটা তো প্রমাণ করে দিলেন আপনি। আপনার সামনে এখন আসি, আপনার কাছে যাই, কই কিছুই তো করেন না। আর শাড়ি পরে সাজলাম, তাও তো ফিরে তাকালেন না। বিশ্বাস করো, আমি তোমাকে দেখেছি। নীল শাড়িতে একদম নীল পরীর মতো লাগতেছিল। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছিল, তাই তো অন্যদিকে ফিরেছিলাম। এতদিন তো এমনিতেও সব জোর করে করতেন। নীল শাড়িতে পরি মতো যদি সত্যিই লাগতো, তাহলে বুকে টেনে নিতেন। বুঝতে পারতেছো না তুমি? সত্যি আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না নিজেকে। কন্ট্রোল নাই বা হলো, আমি তো ছিলাম। আমিও যে আপনাকে খুব ভালোবাসি ছোট সাহেব। আপনার অত্যাচারগুলো যে খুব মিস করি এখন আমি। একবার বুকে জড়িয়ে নেন না আমাকে। যেদিন থেকে মন থেকে ভালোবাসা তুমি বলতে পারবে, সেদিনে বুকে জড়িয়ে নেবো। ছোট সাহেব, আমি তোমাকে ভালোবাসি, এবার তো বুকে টেনে নেন। সাথে সাথে আকাশ রুজিকে বুকে টেনে নিল। আজকে রুজির জ্বলন্ত বুকটায় কেউ যেন ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দিয়ে ঠান্ডা করে দিল। খুব শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে আছে রুজি। এবার রুজি নিজের থেকে আকাশের গালে কপালে চুমো দিল। আকাশ এবার ঠোঁটে ইশারা করলো। রুজির সাথে সাথে আকাশের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে টেনে নিল। হয়েছে, ছাড়ো এবার। কলিজাটা কেউ দেখে ফেলবে। দেখো, আমি তোমার বুকেই থাকতে চাই সারা জীবন। থেকো, সমস্যা নেই। এখন বাসা ভর্তি লোক, কেউ দেখলে সমস্যা হবে। আজকে কিন্তু সেজে তোমার জন্য অপেক্ষা করব। রাতে কিন্তু সময় মতো চলে আসবে তুমি। রুজি আকাশের গালে একটা চুমু দিয়ে নিজের রুমে চলে গেল। একটু পরেই রুজি আবারও কাজে লেগে পড়ল। শেষ বিকেলে সবাই ছাদে গেল, কিন্তু রুজি কাজ করতে থাকলো। সিফাতের সাথে শায়লা আর ফরিদা কথা বলতেছে। শারমিন একটু দূরে আকাশের সাথে কথা বলতেছে। আকাশ, তখনকার ঘটনার জন্য আমি সরি। আমি কিছু মনে করে নাই, আর তোমাকে এভাবে বলা আমার ঠিক হয় নাই। আচ্ছা আকাশ, আমি কি সত্যি দেখতে খারাপ? কই না তো, তুমি দেখতে সুন্দর আছো, কিন্তু তোমার চলাফেরা পোশাক আশাক আমার ভালো লাগে না।
কিন্তু আমি এসবই তো পড়ে এসেছি, আর এসব কিছুই আমার ভালো লাগে। যার যেটা ভালো লাগে আর কি। আকাশের সাথে আরো কিছু কথা বলল শারমিন। ওইদিকে সিফাত খেয়াল করে দেখলো রুজি এখানে নেই আর সবাই বাসার ছাদে। তাই সে শায়লা আর ফরিদাকে পানি খাওয়ার মিথ্যে কথা বলে বাসার ভিতরে ঢুকলো। ঢুকেই দেখে রুজি রান্নাঘরে রান্না করতেছে। রুজি, রান্না করতেছো নাকি তুমি? হ্যাঁ ভাইজান, রাতের জন্য রান্না করতেছি। আপনার কি কিছু লাগবে এখন? আমার তো তোমাকেই লাগবে রুজি। দেখুন, আমি কিন্তু চিৎকার করব, আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনি বলে দিলাম আমি। আরে বাসার ভিতরে তো কেউ নাই, চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। ছোট সাহেব, আপনি এখানে? সিফাত সাথে সাথে পেছনে ফিরে দেখলো কেউ নেই। রুজি দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। সিফাতের রাগ উঠে গেল, কারণ এমন একটা সুযোগ সে আজকে হাতছাড়া করে ফেলেছে। রাতে সবাই খেয়ে যে যার রুমে চলে গেছে। রুজি খুব সুন্দর করে আকাশের জন্য সাজতেছে। ওইদিকে সিফাতের মনটা মানতেছে না। চোখের সামনে এত সুন্দর একজন রমণী, তাকে কিছুই করতে পারছে না। তাই বুদ্ধি করে ছোট বোন শারমিনের রুমে গেল সিফাত। তোকে মনে হয় আকাশ ডাকতেছে। সত্যি বলতেছো ভাইয়া তুমি? সব কি বুঝিয়ে বলতে হবে নাকি তোকে? শারমিন আর এক মুহূর্ত দেরি না করে আকাশের রুমে চলে গেল। আকাশ তখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। একটু পরেই সে রুজির কাছে যাবে, রুজিকে দু চোখ ভরে দেখবে, কারণ রুজিও এখন আকাশকে খুব ভালোবাসে। যখন দুটি মনের মিল হয় তখনকার অনুভূতিটাই আলাদা। কিন্তু হঠাৎ করে আকাশ তার রুমে শারমিনকে দেখে অবাক হলো। এত রাতে আমার রুমে তুমি? কোনো কিছু দরকার নাকি? যাকে ভালোবাসি তার রুমে আসলে আবার কিসের দরকার পড়বে? আমার তো তোমাকেই লাগবে আকাশ। দেখো শারমিন, এসব কিন্তু আমার মোটেও পছন্দ না, বলে দিলাম। আকাশ, আমি কোনো উদ্দেশ্যে আসি নাই তো, তোমার সাথে একটু গল্প করতে আসলাম আমি। সেটা কালকে দিনেও করা যাবে। শারমিন, এবার তুমি তোমার রুমে যাও। কিন্তু না, শারমিন সেখান থেকে বের হলো না। রুজি আজকে আকাশের জন্য অনেক সুন্দর করে সেজেছে। চোখে কাজল, নাকে নোলক, পায়ে পায়েল পরেছে, লাল সবুজ আর নীল চুড়ি পরেছে হাতে। আকাশের দেয়া নীল শাড়িটাও পরেছে। দেখতে পুরাই আসমানের পরীর মতো লাগতেছে তাকে। রুজি দরজা খোলাই রেখেছে, কারণ এখন আকাশ আসার সময় হয়ে গেছে। হঠাৎ রুমে কারো আসার শব্দ শুনে পেছনে ঘুরে দেখে সিফাত এসেছে আর দরজাটা বন্ধ করে দিল। আপনি আমার রুমে এত রাতে, আর দরজাই বা বন্ধ করলেন কেন? হুশ হুশ কথা বলো না, এখন সবাই ঘুমিয়ে গিয়েছে। চোখের সামনে এমন টসটসে জিনিস ঘোরাঘুরি করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, তা তো হতে পারে না। আপনি বের হন আমার রুম থেকে, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। এমন করো না সোনা পাখি, আজকে তোমাকে আদর করব, এর বিনিময়ে দরকার হলে টাকা দিব তোমাকে। আপনার মতো খারাপ লোক একটাও দেখি নাই আমি। আপনার টাকা আপনার কাছে রাখুন, আমার কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম। আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাক দিব। এমন জিনিস এমনি এমনি ভোগ করতে ভালো লাগে না, চিৎকার করো তুমি, আমি বেশ উপভোগই করব। সিফাত এবার ধীরে ধীরে রুজির কাছে গেল। রুজি পেছনে পেছাতে গিয়ে বিছানায় পড়ে গেল। সিফাত হাসতে হাসতে রুজির উপরে উঠল। সিফাতের শক্তির সাথে পেরে উঠছে না রুজি। রুজি যেই না চিৎকার করতে যাবে অমনি রুজির মুখ এক হাত দিয়ে চেপে ধরল। রুজির দু হাত একসঙ্গে করে আর এক হাত দিয়ে মাথার উপরে চেপে ধরল। এবার সিফাত নিজের কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেল। আজকে আর রুজির সম্মান বুঝি রইল না।